হয় কম্পোনেন্ট, এলপিএস সিস্টেমে কি কি কম্পোনেন্ট ইউজ করা হচ্ছে এবং সেই কম্পোনেন্ট গুলো কিভাবে সিলেক্ট করব, সেই সংক্রান্ত আলোচনা থাকছে আজকের ক্লাসে। তো আমরা যদি স্টার্ট করি, প্রথমে হচ্ছে আলোচনা করতে চাচ্ছি যে এলপিএস সিস্টেম আসলে কি। Lightning protection system is a network of components that protect building and their content from lightning strike। অর্থাৎ লাইটনিং প্রোটেকশন সিস্টেম হচ্ছে একটা নেটওয়ার্ক। নেটওয়ার্কটা কি, সেটা কিছু এয়ার টার্মিনাল বা লাইটিং অ্যারেস্টার, যেটাই বলি না কেন, সেগুলো হচ্ছে ওয়ান কাইন্ড অফ রড, কিছু টাইপের রড থাকে মেটালিক বডির, অর্থাৎ যেগুলোর মধ্যে কন্ট্যাক্টিভিটি আছে, এরকম কিছু রড দিয়ে একটা নেটওয়ার্ক ক্রিয়েট করা হয় কোন একটা বিল্ডিং এর বা কোন একটা কনস্ট্রাকশনের রুফে বা ছাদের উপর, বা কোন একটা কনস্ট্রাকশনের উপর এমন একটি নেটওয়ার্ক ক্রিয়েট করা হয় যেই নেটওয়ার্কটা জাস্ট ওই কনস্ট্রাকশনটাকে প্রোটেক্ট করবে থান্ডার স্ট্রাইক থেকে, লাইটনিং স্ট্রাইক বা থান্ডার স্ট্রাইক যেটাই বলি না কেন, অর্থাৎ খাস বাংলায় যদি বলে হচ্ছে ঠাটা পড়া বলে যেটাকে, এরকম কোনো জাস্ট একটা স্ট্রাইক থেকে কোন একটা কনস্ট্রাকশন এবং সেই কনস্ট্রাকশনের ভেতরে যে কম্পোনেন্ট আছে সবকিছু প্রোটেক্ট করবে, সেটাই হচ্ছে সেই নেটওয়ার্কটাই হচ্ছে লাইটনিং প্রোটেকশন সিস্টেম। এটা প্রোটেক্ট করার সিস্টেম হচ্ছে, আমরা জানি যে যখন কোথাও যদি থান্ডার স্ট্রাইক ক্রিয়েট হয়ে থাকে, তাহলে সেখানে তো ভোল্টেজ অত্যাধিক বেড়ে যাবে। সেই ভোল্টেজটাকে ডিসচার্জ করার জন্য প্রথমে এমন একটা নেটওয়ার্ক ক্রিয়েট করব যেই নেটওয়ার্কটা ওই ভোল্টেজটাকে অ্যাট্রাক্ট করে নিজের মধ্যে নিয়ে নিবে, তারপর আরেকটি নেটওয়ার্কের মাধ্যমে সেটাকে জাস্ট গ্রাউন্ডে ডিসচার্জ করে দেওয়া হয়। তো এই সিস্টেমটাকেই বলা হচ্ছে লাইটনিং প্রোটেকশন সিস্টেম বা এলপিএস সিস্টেম সংক্ষেপে আমরা বলি। তো এই এলপিএস সিস্টেমে যেই সমস্ত ইনস্ট্রুমেন্ট থাকে সেগুলো হচ্ছে ইয়ার টার্মিনাল অর রড পিক। সাপোজ আমরা যদি ডান দিকের স্ক্রিনে যেই একটা ছবি দেখা যাচ্ছে, এটার দিকে একটু খেয়াল করি, এখানে দেখা যাচ্ছে একটি বাড়ি, তার উপর দেখতে পাচ্ছি রেড কালারের কিছু লাইন দেখা যাচ্ছে। প্রথমে হচ্ছে রেড কালারের যে লম্বালম্বি যেই রডটা দেখতে পাচ্ছি, এটা রডের মতো, যার উপর দেখা যাচ্ছে যে একটা লাইটনিং কারেন্ট এখানে ইনসিডেন্টস হচ্ছে। তো এটাকে বলা হচ্ছে এয়ার টার্মিনাল। অর্থাৎ কোনো কনস্ট্রাকশন বা বিল্ডিং এর ছাদের উপর যেই রডগুলো ইনস্টল করা হবে সেই রডগুলোকে বলা হচ্ছে এয়ার টার্মিনাল। আর সেই এয়ার টার্মিনাল, এভাবে জাস্ট এয়ার টার্মিনাল একটা নেটওয়ার্ক ক্রিয়েট করার পর, এই এয়ার টার্মিনালের কাজ হচ্ছে যেই লাইটিং অ্যারেস বা লাইটিং স্ট্রাইক গুলো ইনসিডেন্ট হবে সেগুলোকে আগে আগে অ্যাট্রাক্ট করে ফেলা, বিল্ডিং এর অন্য কোনো পজিশনে যেন, অন্য কোনো প্লেস যেন সেটাকে অ্যাট্রাক্ট না করে, জাস্ট এয়ার টার্মিনাল গুলো সেটাকে অ্যাট্রাক্ট করে নিজের মধ্যে নিয়ে নিবে। তারপর ডাউন কন্ডাক্টর, নিচের দিকে আরেকটা নেটওয়ার্ক থাকবে। আমরা দেখতে পাচ্ছি এই রড থেকে আরো কিছু রেড কালারের কতগুলো লাইন চলে গেছে সরাসরি একটা গ্রাউন্ডে। আমরা দেখতে পাচ্ছি ইফেক্ট, নিচে একটা গ্রাউন্ডিং এর মতো একটি সিম্বল দেখা যাচ্ছে এবং এটা লেখা আছে ইফেক্টিভ ডিসিপেশন ইন সয়েল। অর্থাৎ এটা নর্মালি যেভাবে আর্থিং সিস্টেম আমরা ইনস্টল করি, সেই আর্থিং সিস্টেমই জাস্ট ডাউন কন্ডাক্টর ডিফারেন্ট একটা নেটওয়ার্কের মাধ্যমে, যেটাকে ডাউন কন্ডাক্টরের নেটওয়ার্ক বলা হয়, তার মাধ্যমে সেটা যেই ভোল্টেজটা, হাই ভোল্টেজটা ইনডিউসড হবে, সেটা ডিসচার্জ হয়ে যাবে সেই আর্থিং সিস্টেম এবং গ্রাউন্ডে। তো এই সিস্টেমটা কি বলা হচ্ছে লাইটনিং প্রোটেকশন সিস্টেম। এবং এর কম্পোনেন্ট গুলো মেইনলি দুইটি পার্টে, ছাদের উপর একটা নেটওয়ার্ক থাকবে এয়ার টার্মিনাল গুলো নিয়ে, সেগুলো হচ্ছে উপরের একটা নেটওয়ার্ক আরেকটা নেটওয়ার্কের মাধ্যমে জাস্ট গ্রাউন্ডে ট্রান্সফার করে দেওয়া হবে হাই ভোল্টেজ যেটা ক্রিয়েট হবে। তো সেটাকে বলা হচ্ছে ডাউন কন্ডাক্টর নেটওয়ার্ক বলা হয় সেগুলোকে। এবং এখানে আরেকটি পার্ট হচ্ছে জুম করে দেখানো হয়েছে, আরো কিছু কম্পোনেন্ট থাকে। সাপোজ আর্থ বার আমরা দেখতে পাচ্ছি, এই আর্থ বার তেমন কিছু না, নর্মাল যে সমস্ত বাসবার থাকে, আমরা বাসবার সম্পর্কে যেহেতু অলরেডি জেনেছি, জাস্ট একটি কমন টার্মিনাল যেখানে সব কেবল গুলো কানেক্টেড থাকে। তো সেরকম বাসবার এখানে ইনস্টল করা হয়, বাট যেই বাসবারটি ইনস্টল করা হবে এরকম লাইটনিং প্রোটেকশন সিস্টেম, অর্থাৎ ডাউন কন্ডাক্টর থেকে চলে যাবে একটি আর্থ বারে, সেই আর্থ বার থেকে আবার কোথায় কানেক্টেড থাকবে, আমাদের আর্থিং সিস্টেমে। এটা হচ্ছে মাঝখানে আর্থ বারটা এই জন্য রাখা হয় যেন কোনো মেইনটেনেন্স পারপাসে আমরা আর্থিং সিস্টেমটাকে এখান থেকে খুলে, বা আমাদের যদি এই আর্থিং সিস্টেমের রেজিস্ট্যান্স যদি মেজার করতে হয়, তাহলে পুরো নেটওয়ার্ক থেকে এটাকে ডিসকানেক্ট করতে হবে। পুরো নেটওয়ার্ক থেকে ডিসকানেক্ট করে আমরা সেই আর্থিং সিস্টেমের যে রেজিস্টিভিটি আছে সেগুলো মেজার করতে পারি, এছাড়া অন্য সমস্ত এক্সপেরিমেন্ট করতে পারি। তো মাঝখান থেকে
কিছু অংশ ডিসকানেক্ট করার জন্য, মেইনটেনেন্স পারপাসে ডিসকানেক্ট করার জন্য যে একটি ব্যবস্থা বা সিস্টেম, সেটা হচ্ছে আমাদের এই আর্থবার। এখানে আর্থবারের মাধ্যমে কানেক্টেড থাকে, প্রয়োজনে এগুলো ডিসকানেক্ট করে এগুলো এক্সপেরিমেন্ট করা যায় বা আমাদের রেজিস্টিভিটি গুলো মেজার করা যায়। তো আরো বিস্তারিতভাবে সামনে স্লাইডগুলোতে আমরা দেখব। দেন এখন থেকে আমরা আলোচনা করছি মেইন যে টপিকটা, সেটা হচ্ছে স্টেপ অফ লাইটিনিং এলপিএস ইনস্টলমেন্ট। কোন স্টেপগুলো ফলো করে আমাদের এলপিএস সিস্টেমটা ইনস্টল করতে হবে। প্রথমে হচ্ছে আমাদেরকে ক্যালকুলেট করতে হবে রিক্স ইন্ডেক্স। এখন কোশ্চেন হচ্ছে রিক্স ইন্ডেক্স জিনিসটা কি? যারা এই ওয়ার্ডটা প্রথম শুনছেন এমন যদি কেউ থাকেন, তাহলে সহজ ভাষায় বলতে গেলে রিস্ক ইন্ডেক্স হচ্ছে এমন একটি প্যারামিটার যেটার উপর ডিপেন্ড করছে কোনো একটা স্পেসিফিক বিল্ডিং এ, কোনো একটা কনস্ট্রাকশনে লাইটেনিং এলপিএস সিস্টেমটা ইনস্টল করার প্রয়োজন আছে কি নেই। আমরা তো বাসাবাড়িতে যারা আছি, আমাদের বাসাবাড়িতে তো লাইটেনিং প্রোটেকশন সিস্টেম বা এলপিএস সিস্টেম ইনস্টল করা থাকে না। বাট এগুলো ডিফারেন্ট টাইপ অফ কমার্শিয়াল বিল্ডিং এ ইনস্টল করা থাকে। তো আদৌ আসলে কোন একটা স্পেসিফিক কোন কনস্ট্রাকশনে, কোন বিল্ডিং এ লাইটেনিং প্রোটেকশন সিস্টেম বা এলপিএস সিস্টেম ইনস্টল করার প্রয়োজন আছে কি নাই, সেটা ডিপেন্ড করে একটা প্যারামিটারের উপর। যে প্যারামিটার দিয়ে আমরা জাস্ট ডিটারমিন করতে পারবো যে এই কনস্ট্রাকশনের জন্য আমাদের এলপিএস সিস্টেম ইনস্টল করা কি বাধ্যতামূলক নাকি না করলেও চলবে। সেই প্যারামিটারটা হচ্ছে রিস্ক ইন্ডেক্স। তো এটা রিস্ক ইন্ডেক্স বলতে আমরা বুঝতে পারছি যে কোনো একটা কনস্ট্রাকশনে থান্ডার স্ট্রাইক ক্রিয়েট হওয়ার, অর্থাৎ লাইটনিং প্রোটেক্ট এলপিএস সিস্টেম আমরা কেন ইনস্টল করব, সেই যদি কোনো কনস্ট্রাকশনের উপর এই থান্ডার স্ট্রাইক ইনসিডেন্স হওয়ার পসিবিলিটি থাকে, তাহলেই তো সেটা ইনস্টল করতে হবে। তো এটা তো একটা রিস্ক, অর্থাৎ থান্ডার স্ট্রাইক পড়বে কি পড়বে না, এটা যেমন একটা রিস্ক, সেই রিস্ক ইন্ডেক্সটা ক্যালকুলেট করা হয় হচ্ছে একটি মেথডে। সেই মেথডটা কি সেটা অবশ্যই সামনের স্লাইডগুলোতে আলোচনা আসছে। তো প্রথমে হচ্ছে আমরা রিস্ক ইন্ডেক্স ক্যালকুলেট করে দেখলাম আমাদের এলপিএস সিস্টেম ইনস্টল করার প্রয়োজন আছে কি নেই। যদি না থাকে তাহলে তো থাকলোই না, যদি থাকে তখন আমাদের করতে হবে কম্পোনেন্ট গুলো সিলেক্ট করতে হবে এলপিএস সিস্টেমের, অর্থাৎ এলপিএস সিস্টেমে কি কি কম্পোনেন্ট থাকে সেগুলো তো অবশ্যই সিলেক্ট করতে হবে। দেন ডিজাইন এলপিএস সিস্টেমটা আমাদেরকে ডিজাইন করতে হবে স্পেসিফিক মেথডে ডিফারেন্ট ক্যালকুলেট করে। তো ডিজাইন কিভাবে করতে, এটাও সামনে স্লাইডে আসছে। কতটুকু ডিস্টেন্স মেনটেন করে এয়ার টার্মিনাল গুলো জাস্ট প্লেস করতে হবে, এবং আমাদের কন্ডাক্টর গুলো, ডাউন কন্ডাক্টর গুলো কিভাবে জাস্ট কানেক্ট করতে হবে, সেই সব কিছু নিয়েই আলোচনা থাকবে এই ডিজাইন সিস্টেম পার্টে। দেন ইনস্টল দ্য সিস্টেম অ্যাকর্ডিং টু ডিজাইন অর প্ল্যান, অর্থাৎ ইনস্টল করার আগে তো আমাদেরকে একটা প্ল্যান করতে হবে। আমরা যে ডিজাইন করব সেটা অটোক্যাড হতে পারে বা অন্য কোনো ডিজাইনিং সফটওয়্যার হতে পারে। তো যেহেতু আমরা ডিজাইন করব, ডিজাইন তো জাস্ট একটা প্ল্যান, সেই প্ল্যানটাকে এক্সিকিউট করতে হবে। অর্থাৎ আমাদের যেই ব্রেনে যেই প্ল্যানটা আমরা করে রেখেছি, সেই প্ল্যানটাকে বাস্তবে রূপ দেওয়ার কাজটা সবার লাস্টেই করা হবে। অর্থাৎ রিস্ক ইন্ডেক্স ক্যালকুলেট করার পর কম্পোনেন্ট সিলেকশন করে কিভাবে ইনস্টল করব সেই সিস্টেমটা ডিজাইন করে জাস্ট প্ল্যান তৈরি করা, কোথা থেকে কিভাবে সেটা নেটওয়ার্কটা ক্রিয়েট করতে হবে, তারপর সেটাকে জাস্ট কনস্ট্রাকশনে বাস্তবে রূপ দেওয়ার কাজটা আমাদের কমপ্লিট করতে হবে। তো কিভাবে জাস্ট রিস্ক ইন্ডেক্স আমরা ক্যালকুলেট করব, সেই সংক্রান্ত আমাদের কিছু গাইডলাইন দেওয়া আছে বিএনবিসি তে। বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড পার্ট নাম্বার 8 বা ইলেকট্রিক্যাল পার্টের টেবিল নাম্বার 8.1.27 এ বি সি তিনটি টেবিল আছে পেজ নাম্বার 4062 তে। 4062, এটা একটু মিস্টেক থাকতে পারে, আমি একটু জাস্ট দেখে আসি। এত এটা হচ্ছে আমাদের বিএনবিসি। এটা ওকে, আমরা পেজ নাম্বার দেখতে পাচ্ছি, এটা 4602। একটু মিস্টেক হয়েছে, এটা আমাদেরকে একটু কারেকশন করা প্রয়োজন। ওকে, এখন এই যে 4602 নম্বর পেজে আমরা দেখতে পাচ্ছি এখানে 1.3.33 আর্টিকেলটাতে লাইটেনিং প্রোটেকশন অফ বিল্ডিং নিয়ে আলোচনা করা হয়েছে। তো এখানে আমরা কতগুলো টেবিল দেখতে পাচ্ছি।
তো এই টেবিল দিয়ে কিভাবে আমরা রিস্ক ইনডেক্স ক্যালকুলেট করব সেগুলো আমরা একটু পরেই দেখছি। তার আগে আমরা আরেকটা স্লাইড হচ্ছে নিয়ে আলোচনা করে নিই। তো এটা ছিল আমাদের প্রথমে আমরা দেখে নিচ্ছি আমাদেরকে রিস্ক ইনডেক্স ক্যালকুলেট করতে হবে, সেটা হচ্ছে বিএনবিসি থেকে। কিভাবে ক্যালকুলেট করবো সেটা আমরা একটু পরেই দেখছি। বাট রিস্ক ইনডেক্স ক্যালকুলেট করতে গেলে আমাদেরকে যেই প্যারামিটার গুলো মেজার করতে হবে সেগুলো হচ্ছে ইউজ অফ স্ট্রাকচার, টাইপ অফ কনস্ট্রাকশন, দেন consequential effect, degree of isolation, height of structure and lightning prevalence। এগুলো কি আমরা একে একে এক্সপ্লেন করছি। তো এগুলো নিয়ে যে টেবিল আছে এখানেও দেখতে পাচ্ছি আমাদের পেজ নাম্বারটা একটু মিস্টেক হয়েছে। ওকে, তাহলে এখানে রিস্ক ইনডেক্স ক্যালকুলেট করার জন্য যেই প্যারামিটার গুলো হচ্ছে আমরা ক্যালকুলেট করব সেগুলো হচ্ছে বিএনবিসি থেকে আমাদেরকে নিতে হবে যে প্যারামিটার গুলোর ভ্যালু কোন ক্ষেত্রে আমরা কিভাবে এগুলো ক্যালকুলেট করতে হয়। দেন আরেকটা বিষয় হচ্ছে আমাদেরকে জানা প্রয়োজন যে এই যে প্যারামিটার গুলো ইউজ অফ স্ট্রাকচার, টাইপ অফ কনস্ট্রাকশন, কনসিকুয়েন্সিয়াল ইফেক্ট, ডিগ্রি অফ আইসোলেশন, হাইট অফ স্ট্রাকচার এন্ড লাইটিং প্রিভ্যালেন্স, এগুলোর ক্যালকুলেট এগুলোর এক একটা ভ্যালু আছে। এগুলো জাস্ট এক একটা প্যারামিটার এবং এই সমস্ত প্যারামিটার গুলোর এক একটা ভ্যালু আছে, যেই ভ্যালুগুলো ডিপেন্ড করছে আমরা আমাদের কনস্ট্রাকশনের ডিফারেন্ট প্রপার্টির উপর। সাপোজ ইউজ অফ স্ট্রাকচার, কোন একটা কনস্ট্রাকশন কি টাইপের স্ট্রাকচার ইউজ করে ক্রিয়েট করা হয়েছে তার উপর ডিপেন্ড করে সেই কনস্ট্রাকশন একটা ভ্যালু থাকবে। সেই ভ্যালুগুলো সব প্লাস করে আমাদেরকে ক্যালকুলেট করতে হবে রিস্ক ইনডেক্স। তা এখানে আমাদের রুলস হচ্ছে যে যদি রিস্ক ইনডেক্সের ভ্যালু 40-এর উপরে থাকে, এই এক একটা প্যারামিটারের এক একটা ভ্যালু আসবে সেই কনস্ট্রাকশনের উপর, কনস্ট্রাকশনের প্রপার্টির উপর ডিপেন্ড করে। সেই ভ্যালুগুলো সব প্লাস করে সামেশন ক্রিয়েট করে যদি আমাদের টোটাল রিস্ক ইনডেক্সের যে ভ্যালুটা আসবে সেটার ভ্যালু যদি 40 বা তার বেশি হয়ে থাকে, আবার বলছি 40-এর সমান, 40-এর সমান অথবা তার বেশি হয়ে থাকে, তখন আমাদেরকে এলপিএস সিস্টেম ইনস্টল করতে হবে। বাট আরেকটি শর্ত হচ্ছে যদি কোনো বিল্ডিং এর হাইট 35 মিটারের থেকে বেশি হয়, এখানে ইউনিটটা দেওয়া প্রয়োজন ছিল, নইলে বুঝতে সমস্যা হওয়ার কথা আমাদের। এখানে 35 মিটার হবে। ওকে, যদি কোনো বিল্ডিং এর হাইট 35 মিটারের থেকে বেশি হয়ে থাকে তখন সেই বিল্ডিং এর রিস্ক ইনডেক্স সেটা 40-এর বেশি থাকুক বা না থাকুক আমাদেরকে অবশ্যই এলপিএস সিস্টেম ইনস্টল করতে হবে। আশা করছি এই অংশটুকু আমরা ক্লিয়ার। যে প্রথমে হচ্ছে আমরা প্রথমে আমাদেরকে এটা চেক করতে হবে বিল্ডিং এর হাইট কত, বিল্ডিং এর হাইট কি 35 মিটার থেকে বেশি আছে। যদি 35 মিটার থেকে বেশি হয়ে থাকে তাহলে রিস্ক ইনডেক্স আমাদের ক্যালকুলেট করার কোনো প্রয়োজন নেই, আমাদেরকে চোখ বন্ধ করে সেখানে এলপিএস সিস্টেম ইনস্টল করতে হবে যদি সেটা 35 মিটার থেকে উচ্চতা বেশি হয় কোনো বিল্ডিং এর। আর যদি 35 মিটার পর্যন্ত না হয়, সাপোজ বিল্ডিং এর হাইট সেটা 35 এর থেকে ছোট বা তার কম আছে, তখন হচ্ছে আমরা এই রিস্ক ইনডেক্স গুলো ক্যালকুলেট করবো। সেগুলো ক্যালকুলেট করে যদি রিস্ক ইনডেক্স এর ভ্যালু 40-এর উপরে পাওয়া যায় তাহলেও সেখানে এলপিএস সিস্টেম ইনস্টল করতে হবে। আর যদি হাইটও আমাদের 35 মিটার যেহেতু আগেই এটা কন্ডিশন ফুলফিল করা হয়নি, তাহলে রিস্ক ইনডেক্সও যদি 40-এর নিচে তাহলে সেখানে আর কোনো এলপিএস সিস্টেম ইনস্টল আমাদেরকে করতে হবে না। এখন কোশ্চেন হচ্ছে এগুলো আমরা কিভাবে ইনস্টল করব। তো এটি ইনস্টল করতে হলে আমাদেরকে আমরা চলে যাচ্ছি এই বিএনবিসিতে। বিএনবিসিতে এখানে আমরা দেখতে পাচ্ছি জাস্ট প্রথম আমাদের যে প্যারামিটারটা ছিল ইউজ অফ স্ট্রাকচার, সেই ইউজ অফ স্ট্রাকচারের ডিফারেন্ট টাইপ অফ স্ট্রাকচারের জন্য ডিফারেন্ট টাইপ অফ ইন্ডেক্স ভ্যালু দেওয়া আছে। সাপোজ হাউস অ্যান্ড সিমিলার বিল্ডিং। আচ্ছা, ইউজ অফ স্ট্রাকচার বলতে হাউস অ্যান্ড সিমিলার বিল্ডিং বলতে বোঝানো হচ্ছে যে রেসিডেন্সিয়াল যে বিল্ডিং গুলো আমরা বাসাবাড়িতে যে টাইপের কনস্ট্রাকশনে থাকি সেগুলোই তো হচ্ছে আমাদের হাউস অ্যান্ড সিমিলার বিল্ডিং, যেটা ইন্ডেক্স ভ্যালু হচ্ছে 2। দেন হাউস অ্যান্ড সিমিলার বিল্ডিং উইথ আউটসাইড এরিয়াল, সেটার ভ্যালু হচ্ছে 4। দেন স্মল অ্যান্ড মিডিয়াম সাইজ ফ্যাক্টরি, ওয়ার্কশপ অ্যান্ড ল্যাবরেটরিজ। অর্থাৎ এটা হচ্ছে একটু ডিফারেন্ট টাইপ অফ
কনস্ট্রাকশন দেখা যাচ্ছে, অর্থাৎ স্মল অথবা ছোট বা মাঝারি সাইজের যে সমস্ত ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরি বা কারখানা অথবা ওয়ার্কশপ অথবা ল্যাবরেটরি, সেখানে দেখতে পাচ্ছি ইন্ডেক্সের ভ্যালু হচ্ছে 6, অর্থাৎ দেখতে পাচ্ছি আমাদের ইন্ডেক্স ভ্যালু কিন্তু বাড়ছে, অর্থাৎ রিক্সের ভ্যালুটা বাড়ছে। এইরকম কোনো কনস্ট্রাকশনের ক্ষেত্রে, কোনো ফ্যাক্টরি বা ল্যাবরেটরিতে, এটা যেহেতু সেন্সিটিভ এরিয়া, অবশ্যই সেখানে ডিফারেন্ট ইনস্ট্রুমেন্ট থাকবে বা ল্যাবরেটরিতে ডিফারেন্ট ধার্য পদার্থ থাকতে পারে, তো সেখানে কিন্তু রিক্স ভ্যালুটা ইনক্রিজ হচ্ছে 6। তো বিগ ইন্ডাস্ট্রিয়াল প্লান্ট, টেলিফোন এক্সচেঞ্জ, এছাড়া অফিস ব্লক, হোটেলস ব্লক অ্যান্ড ফ্ল্যাট, এই সমস্ত কনস্ট্রাকশনের ক্ষেত্রে ইন্ডেক্সের ভ্যালু হচ্ছে 7। আর প্লেস অফ অ্যাসেম্বলি, ফর এক্সাম্পল প্লেস অফ ওয়ার্কশপ, হলস, থিয়েটার্স, মিউজিয়াম, অর্থাৎ যেখানে প্রচুর মানুষের সমাগম হয়, প্লেস অফ অ্যাসেম্বলি, প্রচুর মানুষের সমাগম যেখানে হয়, সেই সমস্ত কনস্ট্রাকশনে দেখতে পাচ্ছি ইন্ডেক্সের ভ্যালু হচ্ছে 8। দেন স্কুল, হসপিটাল, চিলড্রেন হোমস অ্যান্ড আদার সাচ স্ট্রাকচার, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি স্কুল, হসপিটাল, যেখানে দুর্বল মানুষ অবস্থান করছে, সাপোজ স্কুলে সেখানে বাচ্চারা অবস্থান করবে, হসপিটাল সেখানে ডিফারেন্ট পেশেন্ট বা রোগীর অবস্থান করবে, এছাড়া চিলড্রেন্স হোম, এগুলো আমাদের অরফানেজ বা এতিমখানা ওইরকম টাইপের কিছু হতে পারে, যেখানে যেহেতু সাধারণত দুর্বল ব্যক্তিদের অনেক সমাগম হয়ে থাকে, সেখানে দেখতে পাচ্ছে আমাদের ইন্ডেক্সের ভ্যালু 10। ইউজ অফ স্ট্রাকচার হিসেবে এগুলো হচ্ছে, এই ভ্যালুগুলো আমরা ক্যালকুলেট করতে হবে। দেন বি টাইপ ইন্ডেক্স, যেটা হচ্ছে টাইপ অফ কনস্ট্রাকশন, কি টাইপের কনস্ট্রাকশন সেখানে ইউজ করা হয়েছে। সাপোজ স্টিল ফ্রেম এনকেসড উইথ নন মেটাল রুফ, এই ক্ষেত্রে হচ্ছে আমাদের ইন্ডেক্সের ভ্যালু 1। দেন রিইনফোর্স কংক্রিট উইথ নন মেটাল রুফ, রিইনফোর্স কংক্রিট মানে হচ্ছে আমরা ঢালাই দিয়ে যেটা ক্রিয়েট করা হয়, সেটার ভ্যালু হচ্ছে 2। দেন ব্রিক্স, প্লেন কংক্রিট অ্যান্ড মেসোনারি উইথ নন মেটাল রুফ, তো ব্রিক্স এটা মানে ইট, এছাড়া প্লেন কংক্রিট যেগুলো আছে এগুলো দিয়ে যে বিল্ডিং কনস্ট্রাক্ট করা হবে সেটার রিক্স ইনডেক্স ভ্যালু হচ্ছে 4। দেন স্টিল ফ্রেম এনকেসড উইথ রিইনফোর্স কংক্রিট উইথ মেটাল রুফ, এটা একদম সাধারণত আমাদের বাসাবাড়িতে যে ছাদ যেভাবে দেওয়া হয়, স্টিল ফ্রেম এনকেসড অর রিইনফোর্স কংক্রিট উইথ মেটাল রুফ, এটার মানে রিইনফোর্স কংক্রিট মানে তো আমাদের যেই স্ল্যাবগুলো যেভাবে ঢালাই দেওয়া হয় সেগুলোই হচ্ছে রিইনফোর্স কংক্রিট। আর তার সঙ্গে যদি মেটাল রুফ থাকে, অর্থাৎ রড দিয়ে যদি সেগুলো ঢালাই দেওয়া হয়, তাহলে সেখানে রিস্ক ইন্ডেক্স হচ্ছে আমাদের 5। টিম্বার ফর্মড অর ক্ল্যাড উইথ এনি রুফ অ্যান্ড আদার মেটাল অর থ্যাচ, এখানে কিছু টার্ম ইউজ করা হয়েছে যেগুলো হয়তো আমাদের কাছে অপরিচিত থাকতে পারে। সাপোজ টিম্বার, থ্যাচ, এগুলোর মানে আসলে কি, এটা যদি আমরা বুঝতে চাই তাহলে আমরা একটু গুগল ট্রান্সলেট থেকে দেখে নিই। এখানে সবগুলো হচ্ছে এক্সপ্লেন করা আমাদের জন্য একটু সময়ের স্বল্পতা থাকতে পারে, তো সেক্ষেত্রে আমরা যদি কোনো একটা ওয়ার্ড বুঝতে না পারি তাহলে জাস্ট ট্রান্সলেট থেকে আমরা দেখে নেব। সাপোজ থিমবার, আচ্ছা আমার কোনো স্পেলিং কি মিস্টেক হয়েছে? আচ্ছা টিমবার ছিল, ওটা থিমবার না। টিম্বার মানে হচ্ছে কাঠ, যদিও এটার অনেক ইজি একটা ওয়ার্ড ছিল, উড ইউজ করলে আমরা সবাই বুঝতাম, বাট টিম্বার কোনো সমস্যা নেই, যে কাঠ দিয়ে যেই রুফগুলো ক্রিয়েট করা হয়েছে, আচ্ছা যেটা আমাদের ছিল, যে রুফগুলো কাঠ দিয়ে ক্রিয়েট করা হয়েছে, অর ক্ল্যাড, ক্ল্যাড বলতে কি মিন করা হচ্ছে? আচ্ছা এটা তেমন কোনো ইম্পর্টেন্ট কিছু না। এন্ড আইনি আদার রুফ আদার দেন মেটাল অর থ্যাচ, অর্থাৎ মেটাল ছাড়া অন্য কোনো ম্যাটেরিয়াল দিয়ে যদি কোনো রুফ ক্রিয়েট করা হয় তাহলে সেক্ষেত্রে রিক্স ভ্যালু হচ্ছে 7। আর এনি বিল্ডিং উইথ থ্যাচ রুফ, থ্যাচ মানে কি এটা একটু দেখে নেওয়া দরকার, এটা সাধারণত খড়কুটো টাইপের এমন কিছু হতে পারে, আমরা একটু চেক করে দেখি। আমরা দেখতে পাচ্ছি থ্যাচ মানে হচ্ছে খড়, অর্থাৎ এগুলো তো সাধারণত ইউজ করা হয় না, এগুলো গ্রাম অঞ্চলে অনেক অনেক আগে হচ্ছে এই খড়কুটো দিয়ে রুফ ক্রিয়েট করা হতো।
বাট এগুলো যেহেতু আমরা এখন ইউজ করি না, এগুলো তেমন একটা ইম্পর্টেন্ট বিষয় না আমাদের জন্য। তো এই টাইপের কোনো ম্যাটেরিয়াল দিয়ে যদি রুফ ক্রিয়েট করা হয় তাহলে সেখানে ইন্ডেক্সের ভ্যালু হচ্ছে 10। আর এখানে কিছু অ্যানোটেশনও আছে। সাপোজ স্টিল ফ্রেমের এখানে এ দিয়ে যেটা ইন্ডিকেট করা হয়েছিল সেটার একটি এক্সপ্লানেশন নিচে দেওয়া হয়েছে। তো এগুলো আমরা যদি কোনোটা না বুঝতে পারি, জাস্ট গুগল ট্রান্সলেট থেকে ট্রান্সলেট করে আমরা দেখে নিতে পারবো যে কোনটার ভ্যালু কত। দেন আমাদের কন্টেন্ট অফ কনসিকুয়েন্সিয়াল ইফেক্ট, অর্থাৎ সেই বিল্ডিংটা আসলে কি পারপাসে ইউজ করা হচ্ছে, অর্ডিনারি ডোমেস্টিক অফিস বিল্ডিং, ফ্যাক্টরিজ, ওয়ার্কশপ, এই টাইপের পারপাসে যদি বিল্ডিংটা ইউজ করা হয় তাহলে ইন্ডেক্সের ভ্যালু হচ্ছে 2। আর ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড এগ্রিকালচারাল বিল্ডিং স্পেশালি সাসপেক্টিবল কন্টেন্ট, যেটার ইন্ডেক্স রিস্ক ভ্যালু হচ্ছে 5। এখানে আবার অ্যানোটেশন দেওয়া আছে বি দিয়ে, দেখতে পাচ্ছি এখানে বি দিয়ে, দিস মিনস স্পেশালি ভ্যালুয়েবল প্লান্ট অর ম্যাটেরিয়ালস ভালনারেবল টু ফায়ার অর রেজাল্ট অফ ফায়ার, অর্থাৎ যে এখানে এমন কিছু ম্যাটেরিয়াল থাকতে পারে যেগুলো সহজে ফায়ার দ্বারা যেখানে অগ্নিকাণ্ড ঘটার সম্ভাবনা অনেক বেশি, এই টাইপের কিছু ইনস্ট্রুমেন্ট সেখানে থাকে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে পাওয়ার স্টেশন, গ্যাস ওয়ার্ক, টেলিফোন এক্সচেঞ্জ, রেডিও স্টেশন, এই টাইপের পারপাসে যেই কনস্ট্রাকশন ইউজ করা হবে সেখানে ইন্ডেক্সের ভ্যালু হচ্ছে 6। যেখানে পাওয়ার স্টেশন সেগুলো তো অবশ্যই অনেক সেন্সিটিভ এরিয়া। দেন ইন্ডাস্ট্রিয়াল কি প্লান্ট, অ্যানশিয়েন্ট মনুমেন্টারিস, অ্যানশিয়েন্ট মনুমেন্টারি মানে হচ্ছে সে মিউজিয়াম, ঐতিহাসিক কিছু জায়গা যেখানে মিউজিয়াম থাকতে পারে, অনেক হিস্টোরিক্যাল কিছু ইনস্ট্রুমেন্ট সেখানে থাকবে। দেন হিস্টোরিক বিল্ডিং, মিউজিয়াম, গ্যালারিজ, এই টাইপের যেগুলো পুরোনো দিনের ঐতিহ্য বহন করে, এই সমস্ত জায়গা হচ্ছে আমাদের রিস্ক ভ্যালু হচ্ছে 8। এছাড়া স্কুল, হসপিটাল, চিলড্রেন্স হোমস, এগুলো তো বুঝতেই পারছি, এগুলোর ভ্যালু 10। দেন ডিগ্রি অফ আইসোলেশন, আইসোলেশন মানে হচ্ছে সেটা কতটুকু অবরুদ্ধ। সাপোজ আমরা দেখতে পাচ্ছি স্ট্রাকচার লোকেটেড ইন এ লার্জ এরিয়া হ্যাভিং স্ট্রাকচার অর ট্রি অফ সিমিলার অর গ্রেটার হাইট, যেই এমন একটা স্ট্রাকচার যার আশেপাশে আমাদের কিছু ট্রি আছে এবং সেই ট্রিগুলোর হাইট ওই বিল্ডিং এর সমান অথবা তার থেকে হায়ার হাইট বিশিষ্ট, গ্রেটার হাইট বিশিষ্ট, এইরকম কিছু বিল্ডিং, এটা ফরেস্ট এরিয়াতে হতে পারে, সেক্ষেত্রে ইন্ডেক্সের ভ্যালু হচ্ছে 2। আর স্ট্রাকচার অফ লোকেটেড অ্যান এরিয়া উইথ ফিউ আদার স্ট্রাকচার, ট্রি অর সিমিলার হাইট, তো এগুলো তো আমরা বুঝতেই পারছি যে আশেপাশে কিরকম গাছপালা আছে এবং সেগুলোর হাইট কত, তার উপর ডিপেন্ড করে এই ইন্ডেক্সের ভ্যালু গুলো আসলে চেঞ্জ হচ্ছে। দেন টাইপ অফ টেরিয়ান, টেরিয়ান মানে হচ্ছে কোন এরিয়াতে আছে, সেটা কি ফ্ল্যাট বা অর্থাৎ সমতল ভূমিতে আছে, ফ্ল্যাট টেরিয়ান এট এনি লেভেল, যে কোনো লেভেলের যে সেটা কি সমতল ভূমিতে আছে তাহলে সেটার ভ্যালু হচ্ছে 2। আর হিলি টেরিয়ান অর্থাৎ পাহাড়ি এলাকা, আমাদের পার্বত্য এলাকাগুলোতে যদি কোনো কনস্ট্রাকশন করা হয় তাহলে সেখানে ইন্ডেক্সের ভ্যালু হচ্ছে 6। আর মাউন্টেনিয়াস টেরিয়ান, অর্থাৎ আমরা জানি যে মাউন্টেন সাধারণত হিল থেকে বড় হয়ে থাকে, হিল এলাকা সেটা হচ্ছে জাস্ট ছোটখাটো কোনো পাহাড়। আর মাউন্টেনিয়াস এরিয়া অর্থাৎ যেটার উচ্চতা এমন কোনো ভূমি যেখানকার সমতল ভূমি থেকে সেটার উচ্চতা 300 মিটার বা তার বেশি, তাহলে সেখানে ইন্ডেক্সের ভ্যালু, রিস্কের ভ্যালু হচ্ছে আমাদের 8। এছাড়া বিল্ডিং এর হাইটের উপর ডিপেন্ড করে আমাদের রিস্ক ইন্ডেক্সের ভ্যালু গুলো চেঞ্জ হয়ে থাকে। সাপোজ 9 মিটার পর্যন্ত আমাদের ভ্যালু কত, 9 থেকে 15 মিটার, 15 থেকে 18 মিটার, 46 থেকে 53 মিটার পর্যন্ত, এই টাইপের অর্থাৎ হাইটের উপর চেঞ্জ করে রিস্ক ইন্ডেক্সের ভ্যালু আমরা দেখতে পাচ্ছি চেঞ্জ হচ্ছে। এবং সবার লাস্টে কিন্তু সেই এক্সেপশনাল রুলসটা বলেই দেওয়া হয়েছে যে যদি কোনো বিল্ডিং এর হাইট তার 53 মিটার থেকে বেশি হয়ে থাকে তাহলে সেই সিস্টেমে অবশ্যই এলপিএস সিস্টেম ইনস্টল করতে হবে, অন্য সব ইন্ডেক্সের ভ্যালু যাই হোক না কেন, বা টোটাল রিস্ক ইন্ডেক্সের ভ্যালু 40 ক্রস করুক বা না করুক। দ্য নাম্বার অফ থান্ডারস্টর্ম ডে পার ইয়ার, এটা হচ্ছে লাইটনিং প্রিভ্যালেন্স, এটা হচ্ছে একটা স্ট্যাটিস্টিক বা একটা পরিসংখ্যান যে যেই এরিয়াতে কনস্ট্রাকশনটা হচ্ছে সেই এরিয়াতে আমাদের প্রতি বছরে, আমরা পার ইয়ার দেখতে পাচ্ছি প্রতি বছরে গড়ে কত দিন সেখানে থান্ডার স্ট্রাইক হয়। তো এটা তো সাধারণত আবহাওয়া অফিস থেকে নিতে হবে। আমাদের যদি ওয়েদার ফরকাস্টিং অফিস থেকে কোনো ডাটা আমরা কালেক্ট করতে পারি তাহলে কালেক্ট করে
এখানকার যে এক্সাক্ট ইন্ডেক্স ভ্যালু সেটা আমরা ইউজ করব। আর যদি আমাদের কাছে ডাটা না থাকে তাহলে এটা আমরা 21 ধরে নিয়েই কাজ করতে হয়। ম্যাক্সিমাম প্র্যাকটিসের ক্ষেত্রে আমাদের দেশে 21 ধরে নিয়ে কাজ করে, অর্থাৎ সর্বোচ্চ যে রিস্কটা আছে সেটা ধরে নিয়েই এটা ক্যালকুলেট করা হয়ে থাকে। আর যদি এক্সাক্ট ডাটা আমাদের কাছে থাকে, আমরা যদি আবহাওয়া অফিস থেকে নিতে পারি তাহলে তো নিয়ে এখানে কাজ করবো। তো এই সবগুলো যে ভ্যালু আছে সবগুলো ভ্যালু জাস্ট প্লাস করতে হবে। যেই ইন্ডেক্স গুলো আছে সেই ইন্ডেক্স সবগুলো ভ্যালু জাস্ট মেজার করে প্লাস করলে ভ্যালুটা যদি আমাদের 40 থেকে উপরে হয়, যদি আমরা আর একটু নিচে যাই দেখতে পাচ্ছি যে রিচ ইন্ডেক্সের ভ্যালু যদি 40 থেকে উপরে হয় তাহলে আমাদেরকে এলপিএস সিস্টেম ইনস্টল করতে হবে। আশা করছি এতটুকু আমরা ক্লিয়ার। দেন আমরা চলে আসছি আবার স্লাইডে। তো কি কি কম্পোনেন্ট আসলে ইউজ করা হয়ে থাকে আমাদের এলপিএস সিস্টেমে? প্রথম হচ্ছে এয়ার টার্মিনাল, যেগুলো দেখতে ঠিক এমন হয়ে থাকে, জাস্ট একটা সিম্পল রডটা জাস্ট এমন হতে পারে, আর তার সঙ্গে আমরা কিছু কিছু রডে এরকম কিছু গহনা অ্যাড করা থাকে, অর্নামেন্ট। এগুলো জাস্ট অর্নামেন্টই, এগুলোর বিশেষ কোনো প্রয়োজনীয়তা আছে কিনা আমার জানা নেই। এমন কিছু শুনি না যে এগুলো দেওয়া আসলে আমাদের জন্য জরুরি। জাস্ট আমরা যদি সিম্পল একটা রড ইউজ করি তাহলে হবে, আর যদি কিছু অর্নামেন্ট টাইপের এসব কিছু ইউজ করা যায় সৌন্দর্য বর্ধনের জন্য তাহলে এটা কোনো সমস্যা নেই। তো এগুলো হচ্ছে এয়ার টার্মিনাল। দেন হচ্ছে রুফ এন্ড ডাউন কন্ট্রাক্টর। রুফ কন্ট্রাক্টর কি? সেটা হচ্ছে আমরা তো এই এয়ার টার্মিনাল গুলো একটা নেটওয়ার্ক ক্রিয়েট করব। আমাদের রুফের উপর ডিফারেন্ট প্লেসে হচ্ছে এয়ার টার্মিনাল গুলো প্লেস করতে হবে, ডিফারেন্ট জায়গায় নির্দিষ্ট দূরত্বে। তো এটা যেহেতু একটা নেটওয়ার্ক, এক একটা এয়ার টার্মিনালকে আরেকটা এয়ার টার্মিনালের সঙ্গে কানেক্ট করতে হবে। সেই কানেক্ট করার জন্য ডিফারেন্ট টাইপ অফ কন্ট্রাক্টর ইউজ করা হয়। তো ছাদের উপরে যে এয়ার টার্মিনাল গুলো আমরা কানেক্ট করব, যেই কন্ট্রাক্টর দিয়ে কানেক্ট করা হবে সেটাকে বলা হচ্ছে রুফ কন্ট্রাক্টর, এবং ছাদের উপর থেকে গ্রাউন্ড বা আর্থিং সিস্টেম পর্যন্ত যে কন্ট্রাক্টর গুলো নিয়ে যাওয়া হবে সেগুলো হচ্ছে ডাউন কন্ট্রাক্টর। তো রুফ আর ডাউন কন্ট্রাক্টর দুই ক্ষেত্রেই এরকম টাইপের কিছু কপার স্ট্রিপ ইউজ করা হয়ে থাকে, বা মেটাল স্ট্রিপ কন্ডাক্টর ইউজ করা হয়ে থাকে। স্ট্রিপ টাইপের অথবা কেবল ইউজ করা যায়। কি কি ইনস্ট্রুমেন্ট সেগুলো বিএনবিসি থেকে আমরা দেখব। দেন আর্থ ইলেকট্রোড, এটা তো আমাদের আর্থিং সিস্টেমে যে ইলেকট্রোড ইউজ করা হয় সেটাই হচ্ছে আর্থ ইলেকট্রোড। আমরা যে আর্থিং সিস্টেম নিয়ে প্রিভিয়াস ক্লাসগুলো হয়েছিল সেখানেই আর্থ ইলেকট্রোড কি সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছিল, এখানে আমরা আর এক্সপ্লেন করছি না। দেন বেস প্লেট, এই যে আমাদের এয়ার টার্মিনাল তো জাস্ট এভাবে যদি কোথাও রেখে দেওয়া হয় সেটা তো দাঁড়িয়ে থাকবে না। তো এয়ার টার্মিনাল হচ্ছে এরকম একটা বেস প্লেটের উপর যেগুলো আমাদের স্ক্রু দিয়ে আটকে রাখা যায়। আমরা দেখতে পাচ্ছি ডান সাইডে যে এয়ার টার্মিনালটা আছে তার নিচে কিন্তু বেস প্লেট জাস্ট অ্যাটাচ করা আছে, অর্থাৎ এই বেস প্লেটের উপর এয়ার টার্মিনালটা দাঁড়িয়ে থাকে। তো এই বেস প্লেট এটা তো আমাদের প্রয়োজন পড়বেই জাস্ট এয়ার টার্মিনালকে ইনস্টল করার জন্য, সেট আপ করার জন্য। দেন আর্থ বার, সেটা তো আমরা একদম প্রথম স্লাইডে দেখে এসেছি যে আমাদের ডাউন কন্ডাক্টর এবং আর্থিং সিস্টেমের মাঝখানে যে জয়েন্টটা যেই বাসবার দিয়ে দেওয়া হয় সেটাকে বলা হচ্ছে আর্থ বার। তো এগুলো তো কম্পোনেন্ট গুলো ছিল মোটামুটি, এগুলো ইউজ করা হয়ে থাকে। দেন এই কম্পোনেন্ট গুলোর সাইজ কেমন হবে সেগুলো বিএনবিসি থেকে আমরা রেফারেন্স সহকারে দেখতে পাচ্ছি যে যেই টার্মিনাল গুলো আমরা ইউজ করবো, এয়ার টার্মিনালের যে মিনিমাম ডাইমেনশন সেটা হচ্ছে মিনিমাম 12 মিলিমিটার হতে হবে ডায়ামিটার বিশিষ্ট, অর্থাৎ যে রডটা আমরা ইনস্টল করবো সেই রডের ডায়ামিটার বা ব্যাস সর্বনিম্ন 12 মিলিমিটার হতে হবে, এবং এটার উচ্চতা সর্বনিম্ন 300 মিলিমিটার বা 1 ফুট পর্যন্ত হতে হবে। সর্বনিম্ন 1 ফুট বা 300 মিলিমিটার বা তার বেশি আমরা চাইলে নিতে পারি। দেন কপার স্ট্রিপ, অর্থাৎ রুফ অ্যান্ড ডাউন কন্ট্রাক্টর, যেগুলো একটু আগে যে দেখে আসলাম রুফ অ্যান্ড ডাউন কন্ট্রাক্টর হিসেবে যেই কপার স্ট্রিপ ইউজ করা হবে সেই কপার স্ট্রিপ গুলোর ওয়াইড বা পুরো প্রস্থ হচ্ছে 200 মিলিমিটার এবং থিকনেস হচ্ছে 3 মিলিমিটার। আচ্ছা, এটা 200 মিলিমিটার হচ্ছে ছিল কিনা আমরা একটু বিএনবিসি থেকে সরাসরি দেখে আসি। আমরা যদি সরাসরি বিএনবিসি থেকেই দেখি, আচ্ছা এখানে আরো কিছু ইনফরমেশন আমাদেরকে দেওয়া আছে। এয়ার টার্মিনালের যেই ডাইমেনশন এখানে দেখতে পাচ্ছি কপার ম্যাটেরিয়ালের ইউজ করতে হবে এবং তার মিনিমাম ডায়ামিটার হবে 12 মিলিমিটার, যেমনটা আমরা দেখলাম তেমনটিই আছে। আর বেস প্লেট যে ইউজ করা হবে সেই বেস প্লেটের কিছু ডাইমেনশনও দেওয়া আছে, যে বেস প্লেটটা হতে হবে 152 মিলিমিটার, দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে 152 মিলিমিটার, এবং উচ্চতাটা মিনিমাম 13 মিলিমিটার হতে হবে। তো
আরো কিছু ইনফরমেশন দেওয়া আছে যে such connection are to be made using hexagonal head brass bolt and nut of 10 মিলিমিটার ডায়ামিটার। অর্থাৎ এই যে বেস প্লেটগুলো যখন সেট আপ করতে হবে রুফে, তো সেট আপ করতে গেলে সেখানে এগুলো যদি হেক্সাগোনাল সেট আপ করতে গেলে সেগুলোতে কিছু নাট বল্টু দিয়ে আমাদেরকে সেট আপ করতে হবে। তো যেই নাট বল্টু দিয়ে জাস্ট আমরা সেট আপ করবো, সেগুলোর হেড মাথাটা জাস্ট হেক্সাগন আকৃতির হতে হবে। তো হেক্সাগন মানে তো আমরা বুঝতেই পারছি, হেক্সাগন মানে ষষ্ঠভুজ আকৃতির, এবং সেটার ডায়ামিটার হবে 10 মিলিমিটার। এছাড়া মিনিমাম হাইট অফ এয়ার টার্মিনাল হচ্ছে 300 মিলিমিটার। আরো যত কন্ডিশন আছে সেগুলো আমাদেরকে এনএফপিএ 780 থেকে জাস্ট ফুলফিল করতে বলা হয়েছে। তো এনএফপিএ কি সেটা যদি আমরা একটু দেখতে চাই, আমাদের কাছে আরেকটা পিডিএফ ভার্সন আছে, আমরা যদি সেটা একটু ওপেন করি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের এনএফপিএ। তো এনএফপিএ তে আমাদের এই এলপিএস সিস্টেম নিয়ে আরো বিস্তারিত আলোচনা করা আছে। তো আমরা দেখতে পাচ্ছি এনএফপিএ 780 স্ট্যান্ডার্ড ফর ইনস্টলেশন অফ লাইটনিং প্রোটেকশন সিস্টেম। অর্থাৎ এনএফপিএ পাবলিকেশনের ডিফারেন্ট কিছু ভলিউম আছে, তার মধ্যে এলপিএস সিস্টেম ইনস্টলেশনের জন্য যত ধরনের স্ট্যান্ডার্ড রুলস এন্ড রেগুলেশন আছে সবকিছু আমরা এখান থেকে পেয়ে যাব। জাস্ট স্ক্রল করে এখানেও আমরা দেখতে পাচ্ছি কিছু ডাইমেনশন দেওয়া আছে, যে মিনিমাম ক্লাস অফ রিকোয়ারমেন্ট। তো আমেরিকা, এটা হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড। তো আমেরিকান স্ট্যান্ডার্ড ফলো করে যদি আমরা এয়ার টার্মিনাল সিলেক্ট করি, তাহলে কিন্তু আমাদের বিএনবিসি তে শুধুমাত্র কপার ম্যাটেরিয়ালের এয়ার টার্মিনাল ইউজ করতে বলা হয়েছে। বাট যদি আমেরিকান স্ট্যান্ডার্ড ইউজ করি, তাহলে সেখানে কিন্তু কপারের পাশাপাশি অ্যালুমিনিয়াম ম্যাটেরিয়ালের এয়ার টার্মিনাল গুলো কিন্তু সিলেক্ট করা যাবে। যেমন আমরা দেখতে পাচ্ছি মিনিমাম ক্লাস ম্যাটেরিয়াল রিকোয়ার, যদি কপার ম্যাটেরিয়াল ইউজ করি তার জন্য আমাদের আলাদা ডাইমেনশন, আর যদি অ্যালুমিনিয়াম ম্যাটেরিয়াল ইউজ করি তাহলে তার জন্য আলাদা ডাইমেনশন। তো এখানে আবার দেখতে পাচ্ছি ইঞ্চি এবং মিলিমিটার দুইটি সিস্টেমে দেওয়া আছে। যদি কপার ম্যাটেরিয়াল ইউজ করি তাহলে কিন্তু এয়ার টার্মিনালের যে হাইট সলিড অবশ্যই হতে হবে, সেগুলো 9.5 মিলিমিটার হলেই চলবে। হাইট না, এটা হচ্ছে ডায়ামিটার। দেখতে পাচ্ছি যে আমাদের ডায়ামিটার, যেখানে বিএনবিসি তে বলা হচ্ছে 12 মিলিমিটার, সেখানে কপার ম্যাটেরিয়ালের এখানে আমেরিকান স্ট্যান্ডার্ড 9.5 মিলিমিটার বলা হয়েছে। আর যদি অ্যালুমিনিয়াম ইউজ করি তাহলে 12.7 মিলিমিটার ইউজ করলে হবে। তো এগুলো ডিফারেন্ট আছে, আমরা দেখে নিব। তো আমাদের বিএনবিসি তে সব রুলস গুলো কিন্তু ক্লিয়ার করে দেওয়া নেই। তো আমরা যদি আরো ক্লিয়ার করতে চাই তাহলে এক্সট্রা যত রুলস এন্ড রেগুলেশন লাগবে সেগুলো আমরা এনএফপিএ 780 থেকে জাস্ট ফুলফিল করা ট্রাই করবো। আমরা করেছি, আমরা লাস্ট বাকি যে আলোচনাগুলো আছে সেখানে আমরা দেখতে পাবো। বাট আমি যেটা দেখতে চাচ্ছিলাম যে সেটা হচ্ছে স্ট্রিপের যে হাইট, এটা আরেকটু নিচে থাকতে পারে স্ট্রিপের। আচ্ছা, এই যে কপার স্ট্রিপের ওয়াইড আমরা দেখতে পাচ্ছি 20 মিলিমিটার। এখানে একটু মিস্টেক ছিল, এই কারণে আমার সন্দেহ হচ্ছিল যে এটা তো এত বেশি হওয়ার কথা না, এটা 20 মিলিমিটার হবে। ওকে, ওকে, কভার স্ট্রিপ এগুলো হচ্ছে আমাদের 20 মিটার। আমরা স্লাইড থেকেই দেখি বেটার হয়। তো কপার স্ট্রিপ অর্থাৎ এগুলো হচ্ছে সেই কন্ট্রাক্টর গুলো, যে কন্ট্রাক্টর গুলো দিয়ে আমরা নেটওয়ার্ক ক্রিয়েট করবো। অর্থাৎ এক একটা এয়ার টার্মিনাল আর একটা এয়ার টার্মিনালের সঙ্গে কানেক্টেড হবে, এবং ছাদ থেকে আমাদের আর্থিং সিস্টেম পর্যন্ত যেই কপার স্ট্রিপ দিয়ে আমরা নিয়ে যাব, সেগুলোর যে কন্ট্রাক্টর গুলো দিয়ে আমরা নিয়ে যাব সেগুলোর ডাইমেনশন জাস্ট প্রস্থ হবে হচ্ছে 20 মিলিমিটার, আর থিকনেস হচ্ছে 3 মিলিমিটার। দেন পিভিসি ইনস্টল স্ট্যান্ডার্ড কপার কেবল। অর্থাৎ আমরা যদি কপার স্ট্রিপ ইউজ না করে পিভিসি ইনসুলেটেড কপার কেবল ইউজ করি, স্ট্যান্ডার্ড কপার কেবল মানে হচ্ছে আরএম কেবল যেগুলো, অর্থাৎ একটি ইনসুলেশনের মাঝখানে যে একটি কোর থাকে, একটি কোর অনেকগুলো কন্ডাক্টর থাকে। অর্থাৎ একটা হচ্ছে সলিড আর একটা হচ্ছে স্ট্যান্ডার্ড
কেবল, সাধারণত আর ই এসি এগুলো, এই টাইপের কেবলগুলো হচ্ছে সলিড কেবল হয়ে থাকে। এছাড়া আর এম এস এম এগুলো স্ট্যান্ডার্ড কেবল হয়ে থাকে। তো পিভিসি স্ট্যান্ডার্ড কেবল, অর্থাৎ একটি কেবলের ভেতরে অনেকগুলো কন্ডাক্টর থাকবে, মাল্টিপল কন্ডাক্টর থাকবে, সেগুলো পিভিসি ইনসুলেটেড দিয়ে হবে। এরকম টাইপের যদি কোনো কেবল ইউজ করতে চাই কন্ডাক্টর হিসেবে, কপার স্ট্রিপ আমরা ইউজ করবো না। কপার স্ট্রিপ ইউজ না করে যদি আমরা সেই কেবল ইউজ করতে চাই, তাহলে সেগুলোর ডায়ামিটার হতে হবে, কন্ডাক্টর গুলোর ডায়ামিটার হতে হবে মিনিমাম 8.1 মিলিমিটার, 8.1 মিলিমিটার ডায়ামিটার বিশিষ্ট, এবং সর্বনিম্ন 19টি স্ট্যান্ডার্ড থাকতে হবে। অর্থাৎ একটাই কন্ডাক্টরের ভিতরে, আরএম কেবলে যেমন একটি কোরের মধ্যে, ইনসুলেশনের ভেতরে যে কোর থাকে, একটি কোর অনেকগুলো কন্ডাক্টর থাকে, সেখানে মিনিমাম হচ্ছে 19টি কন্ডাক্টর থাকতে হবে, এবং সবগুলোর সামেশন, ডায়ামিটারের সামেশন হতে হবে 1.8 মিলিমিটার। আর আর্থিং ইলেকট্রোড যদি আমরা ইউজ করি, ফলো দ্য রুলস অফ আর্থিং সিস্টেম, অর্থাৎ বিএনবিসি বা অন্য যত স্ট্যান্ডার্ড আছে সেখানে আর্থিং সিস্টেম ইনস্টলেশনের যেই রুলস এন্ড রেগুলেশন, সেগুলোই হচ্ছে আমরা ফলো করবো। এখানে আমরা আর্থিং সিস্টেমের উপর তো ক্লাস হয়েছিল, সেখানে যেই রুলস এন্ড রেগুলেশন ছিল সেগুলো আমরা ফলো করতে পারি। আর বেস প্লেট যেটা হচ্ছে, সেটা ডাইমেনশন তো আমরা অলরেডি বিএনবিসি থেকে সরাসরি দেখে এসেছি, সেটা আমরা দেখতে পাচ্ছি। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ক্রমান্বয়ে হচ্ছে 152 এবং 13 মিলিমিটার। তো এটা বিএনবিসি রেফারেন্স সহকারে দেওয়া আছে 4608 নম্বর পেজ। আমরা বিএনবিসি ফলো করে আমরা ইনস্টল করতে চাই, তাহলে সেটা অবশ্যই কপার ম্যাটেরিয়ালের হতে হবে, কপার ছাড়া অন্য কোনো ম্যাটেরিয়ালের হলে চলবে না। আর যদি বেস প্লেট আমরা ইউজ করি, সেই বেস প্লেটটা করতে যাই এনএফপিএ অনুসারে, অর্থাৎ আমেরিকান স্ট্যান্ডার্ড অনুসারে, তাহলে কপার অ্যালুমিনিয়াম দুই টাইপের ম্যাটেরিয়াল ইউজ করা যাবে। তাদের ডাইমেনশন যেটা ইঞ্চি এবং মিলিমিটারসে দেওয়া আছে, এগুলো আমরা দেখে নিব। কিছু জিনিস আমাদের বুঝতে প্রবলেম হতে পারে, যেমন মেইন কন্ডাক্টর কেবল, যেই কন্ডাক্টর হিসেবে যে কেবলগুলো ইউজ করা হবে, সেগুলো স্ট্যান্ডার্ড সাইজ দেখতে পাচ্ছি AWG তে দেওয়া আছে। আমরা বাংলাদেশে সাধারণত আইইসি স্ট্যান্ডার্ড ফলো করি, সেখানে আমেরিকান স্ট্যান্ডার্ড ফলো করা হয় না। তো আইইসি স্ট্যান্ডার্ড ফলো করলে সেই কেবলগুলো সাধারণত আরএমএসএম এই টাইপের কেবল হয়ে থাকে। বাট সেখানে এই টাইপ, আমেরিকাতে তো এই টাইপের কেবল ইউজ করা হয় না। এখানে এডাব্লিউজি বা এডাব্লিউজি প্যারামিটারে হচ্ছে কেবলগুলো মেজার করা হয়। তো এগুলো জাস্ট আমাদের দেশে যেমন আরএমএসএম কেবল এগুলো ইউজ করা হয়ে থাকে, এই আমেরিকান স্ট্যান্ডার্ডে বা আমেরিকাতে সাধারণত এই টাইপের কেবলগুলো ইউজ করা হয়ে থাকে। তো আমরা যদি এগুলো না জানলে আমাদের চলবে। আমাদের দেশে যেহেতু এই টাইপের কেবল ইউজ করা হয় না, তো আমরা আমাদের দেশে যেভাবে কেবল ইউজ করা হয় সেইভাবে আমরা হচ্ছে কেবল সিলেক্ট করব। বাট এখানে অন্য যে ডাইমেনশন গুলো আছে কেবল ছাড়া, আমরা যদি কেবল ইউজ না করি, কপার স্ট্রিপ বা অন্য কিছুর মাধ্যমে ডায়ামিটার বা এয়ার টার্মিনাল, অন্য যে সমস্ত ইনস্ট্রুমেন্ট গুলো আছে সেগুলো ফলো করে যদি আমরা ইনস্টল করি, তাহলে সেটা আমাদের জন্য বেটার। আর এনএফএ তে আরেকটা রুলস আছে, যে ক্লাস 1 এবং ক্লাস 2 ম্যাটেরিয়াল, যে কোনো বিল্ডিং এর হাইট যদি 75 মিটারের উপরে থাকে, 75 মিটার উপরে থাকে, তাহলে সেটা তো ক্লাস 2 ম্যাটেরিয়ালের মধ্যে পড়ে যাবে। তো সেই যে 75 মিটার উপরে থাকলে সেই বিল্ডিং অবশ্যই আমাদের এলপিএস সিস্টেম ইনস্টল করতে হবে। দেন এখন কোশ্চেন হচ্ছে, আমরা যদি ইনস্টল করতে চাই এলপিএস সিস্টেম, আমরা ডিসাইড করলাম যে আমাদের বিল্ডিং এলপিএস সিস্টেম ইনস্টল করতে হবে, এবং কি কি ইনস্ট্রুমেন্ট আমরা ইউজ করব, তাদের ডাইমেনশন কেমন, সেটাও আমরা দেখলাম স্ট্যান্ডার্ড ফলো করে। এখন কোশ্চেন হচ্ছে যে সেগুলো ইনস্টল করতে হবে কিভাবে, বা কোথায় কোথায় ইনস্টল করতে হবে। তো এটা ইনস্টলেশনের দুইটি মেথড আছে, একটা হচ্ছে রুলিং স্ফিয়ার মেথড। আমরা যদি বিএনবিসি তে একটু ফলো করি, এখানে আমরা দেখতে পাচ্ছি লাইটিং অ্যারেস্টার অর ইনক্লুডেড নাম্বার অফ হাইট ক্যান বি ডিজাইনড অ্যান্ড ইনস্টল বাই ইউজিং রুলিং স্ফিয়ার মেথড। অর্থাৎ এখানে কিন্তু সেই মেথডটার কথা বলা হচ্ছে, রোলিং স্ফিয়ার মেথড ইউজ করে আমরা সেটা ইনস্টল করতে পারি। বাট রোলিং স্ফিয়ার মেথড সম্পর্কে কিন্তু বিস্তারিত আলোচনা আমাদের এই বিএনবিসি তে করা হয়নি। সেক্ষেত্রে আমাদেরকে ফলো করতে বলা হচ্ছে এনএফপিএ 780। সেখানে বলা হচ্ছে যে মিনিমাম হাইট অফ ইয়ার টার্মিনাল শ্যাল বি অ্যাকর্ডিং টু সেকশন নাম্বার 1.3.33.6। এটা উপরে আমরা জাস্ট ফেলে এসেছি। তো এখন যদি রোলিং স্ফিয়ার মেথড ফলো করে ইনস্টল করতে চাই, তাহলে এনএফপিএস 78 এখানে ফলো করতে বলা হচ্ছে আমাদের বিএনবিসি তে।
তাহলে আমরা সেখানে গিয়ে একটু খুঁজে দেখা ট্রাই করি রোলিং স্ফিয়ার মেথড। আমরা যদি স্লাইড থেকে দেখি তাহলে এখানে রেফারেন্স দেওয়া আছে, আমরা নিজেরা দেখে নিতে পারবো। এখানে দেখতে পাচ্ছি এনএফএস 780 চ্যাপ্টার নাম্বার 4 এবং আর্টিকেল নাম্বার 4.8.3, সেখানে জাস্ট এই প্যারামিটার গুলো দেওয়া আছে। তো রোলিং স্ফিয়ার মেথড জিনিসটা আসলে কি, এটা যদি আমরা একটু সহজ ভাষায় বলি, সাপোজ একটা বিল্ডিং, আমরা একটা কনস্ট্রাকশন বা বিল্ডিং দেখতে পাচ্ছি। তো এই বিল্ডিং এর উপর যদি আমরা একটা স্ফিয়ার মানে কি আমরা সেটা তো সবাই জানি, একটা গোলক। সাপোজ এখানে আমরা দেখতে পাচ্ছি একটি গোলক যেটা একটা রেডিয়াস আছে। তো একটি বড় সাইজের স্ফিয়ার যদি এটার উপর দিয়ে রোলিং করা হয় বা গড়িয়ে নেওয়া হয়, আবারও বলছি যে একটি বড় সাইজের স্ফিয়ার যদি এটার উপর দিয়ে গড়িয়ে নেওয়া হয়, সাপোজ আমরা দেখতে পাচ্ছি এখান থেকে গড়ানো স্টার্ট করেছে, তাহলে গড়িয়ে নেওয়ার সময় বিল্ডিং এর যে কর্নার গুলোতে সাধারণত আমরা এটা রোলিং করা দেখেই বুঝতে পারছি যে এই স্ফিয়ারটা বিল্ডিং এর যেই 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 সাইডটাতে টাচ করবে, সাপোজ যেই সাইডটাতে টাচ করবে সেগুলো কিন্তু আমরা রেড কালার দিয়ে মার্ক করা দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি রেড কালার দিয়ে এখানে লেখা হচ্ছে প্রোটেকশন রিকোয়ার্ড। সাপোজ এই যে স্ফিয়ারটা, আবার যেখানে গ্রিন কালার দিয়ে মার্ক করা সেটা দেখতে পাচ্ছি প্রোটেক্টেড জোন। অর্থাৎ এই যে স্ফিয়ারটা এটা যদি রোলিং করতে থাকে তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে গ্রিন কালার দিয়ে মার্ক করা যে এরিয়াটা আছে, এই এরিয়াটা কিন্তু এই স্ফিয়ারটা কিন্তু টাচ করেনি। অর্থাৎ যেই যে এরিয়াটা এই স্ফিয়ারটা টাচ করতে পারবে না, সেই এরিয়াটা হচ্ছে প্রোটেক্টেড জোন। অর্থাৎ সেই প্লেসটা কোনো রিস্কের কোনো সম্ভাবনা নেই, অর্থাৎ সেখানে থান্ডার স্ট্রাইক পড়ার কোনো সম্ভাবনা নেই। বাট যেই প্লেসটাতে আমাদের এই স্ফিয়ারটা টাচ করতে পারে, যেখানে টাচ করার পসিবিলিটি আছে, সেগুলো রেড কালার দিয়ে মার্ক করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি। এবং এটা দেখেই বোঝা যাচ্ছে যে যতগুলো কর্নার আছে সেই সবগুলো কর্নারে কিন্তু জাস্ট রিক্সের আন্ডারে থাকে। অর্থাৎ স্ফিয়ারটা সেখানে টাচ করতে পারে এবং সেই এরিয়াতে কিন্তু থান্ডার স্ট্রাইক হওয়ার পসিবিলিটি আছে। সেই রকম রেড কালার দিয়ে যেগুলো মার্ক করা সেগুলো হচ্ছে প্রোটেকশন রিকোয়ার্ড। অর্থাৎ সেই জায়গাগুলোতে আমাদের থান্ডার স্ট্রাইক ইনসিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি এবং সেই জায়গাগুলোতে আমাদের এয়ার টার্মিনাল গুলো প্লেস করতে হবে। তো এখানে একটা কোশ্চেন হচ্ছে যে এই যে স্ফিয়ারটা এখানে সিলেক্ট করা, স্ফিয়ারটা রোলিং করা হয়েছে, তো স্ফিয়ারের সাইজটা কত, এটা রেডিয়াস কত হবে? বিল্ডিং এর এখানে বিল্ডিং এর হাইট বা এটার কনস্ট্রাকশনের সাইজ এটা তো চেঞ্জ হতে পারে ডিফারেন্ট ওয়েতে, বাট এই স্ফিয়ারের রেডিয়াসটা কি আসলে ফিক্সড? আসলে এটা ফিক্সড না। তো এটা কিভাবে ডিটারমিন করতে হয় তার একটা ফর্মুলা এনএফপি তে দেওয়া ছিল, সেটা হচ্ছে ডি ইজ ইকুয়ালস টু এইচ ওয়ান এইচ টু, একটি ফর্মুলা দেওয়া আছে। তো এখানে এই ফর্মুলাটা তো একদম ইজি, আমরা জাস্ট স্ক্রিনশট নিয়ে রাখতে পারি। বাট কোন লেটারটা দিয়ে আসলে কি মিন করছে, এখানে একটা আর এর ভ্যালু দেওয়া আছে যে 10 মাল্টিপ্লাই আই টু দি পাওয়ার 0.65। আমরা এই আর এর ভ্যালুটা জাস্ট এই ফর্মুলা থেকে বের করতে পারি। সেই ফর্মুলাটা ডি বলতে আসলে কি মিন করা হচ্ছে, এটা হচ্ছে ডিসটেন্স। ডি বলতে আসলে ডিসটেন্স, যে হরিজন্টাল প্রোটেক্টেড ডিসটেন্স, এটা ফুট অথবা মিটারে হতে পারে। যদি আমরা সবগুলো প্যারামিটার ফুটে সিলেক্ট করি, যদি একটা প্যারামিটার ফুটে সিলেক্ট করি তাহলে সবগুলোই প্যারামিটার ফুটে সিলেক্ট করতে হবে, অন্যথায় একটা যদি মিটার থেকে সবগুলোই মিটারে রাখতে হবে। তো হরিজন্টাল প্রোটেক্টেড ডিসটেন্স অর্থাৎ দুটি এয়ার টার্মিনাল, এটা হচ্ছে যে যদি আমরা সাপোজ এই পজিশনটাতে একটা এয়ার টার্মিনাল সিলেক্ট করি, আর একটা পজিশনে যদি এয়ার টার্মিনাল সিলেক্ট করি, তাহলে দুইটি এয়ার টার্মিনালের মধ্যে যে হরিজন্টাল ডিসটেন্স সেটা হচ্ছে ডি। এইচ মানে হচ্ছে হাইট অফ হায়ার রুফ। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে রুফের কিন্তু ডিফারেন্ট লেভেল আছে। সাপোজ এখানে হচ্ছে একটি লেভেল, এখানে আরেকটি লেভেল। তো এই এখানে যে রেড কালারের মার্ক করা দুইটি এরিয়া দেখতে পাচ্ছি, এই দুইটি এরিয়াতে যদি দুইটি এয়ার টার্মিনাল সিলেক্ট করা হয় বা ইনস্টল করা হয়, তাহলে দুইটি এয়ার টার্মিনালের মধ্যে যে হরিজন্টাল ডিসটেন্স বা এক্স অ্যাক্সিস বরাবর যে ডিসটেন্স সেটা তো ডি। বাট এখানে এইচ ওয়ান হচ্ছে আমাদের হাইট অফ হায়ার রুফ। অর্থাৎ এই যে উপরের যে রুফটা আছে, লেভেলটা আছে, এই উপরের লেভেলের যেই হাইট সেটা হচ্ছে এইচ ওয়ান এবং নিচের লেভেলের যে হাইট সেটা হচ্ছে এইচ টু। আমরা এইচ টু দেখতে পাচ্ছি হাইট অফ দ্য লোয়ার রুফ। অর্থাৎ রুফের যে ডিফারেন্ট লেভেল থাকে সেই লেভেল অনুসারে ডিভাইড করে জাস্ট এইচ ওয়ান এইচ টু ডিভাইড করা হয়েছে। এবং আর আমরা দেখতে পাচ্ছি আর হচ্ছে রোলিং স্ফিয়ার স্ট্রাইক অ্যান্ড রেডিয়াস, ডিস্টেন্স রেডিয়াস। অর্থাৎ রোল
আমাদের যে স্ফিয়ারটা আছে সেই স্ফিয়ারের যে রেডিয়াসটা সেটাই হচ্ছে আর। তো এছাড়া আর তেমন কিছু নেই। তো কোনটার আসলে কি মিন করছে সেটা তো আমরা বুঝতেই পারলাম, সেগুলোর ভ্যালু এখানে বসিয়ে দিয়ে আমরা বের করতে পারি। বাট এটা হচ্ছে কমপ্লিকেটেড প্রসেস, আমরা এই প্রসেসে আসলে ড্র করব না বা ডিজাইন করব না। আমাদের সহজ কিছু রুলস আছে, সেগুলো ফলো করে আমরা এগুলো জাস্ট ইনস্টল করতে পারি। তো এখানে একটা রুলস আমরা বলে রাখছি, যদি এরকম যেটাকে বাংলায় বলা হচ্ছে দোচালা, অর্থাৎ ফ্ল্যাট কোনো রুফ যদি না থাকে, যদি এরকম বাঁকা সাইজের কোনো রুফ থাকে, তাহলে জাস্ট কোন প্লেসটাতে আমাদের লাইট এয়ার টার্মিনাল ইনস্টল করলে আমাদের জন্য বেটার হবে। সাপোজ যদি আহ, এখানে কিছু অ্যাঙ্গেল দেখা যাচ্ছে, অর্থাৎ প্রোটেক্টেড অ্যাঙ্গেল, সেই প্রোটেক্টেড অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করে আমরা ডিসাইড করতে পারি যে প্রোটেক্টেড এরিয়াটা আসলে কোথায়। সাপোজ প্রথমে দেখা যাচ্ছে যে আমরা যদি এয়ার টার্মিনালটায় আমাদের যেই দোতলা ছাদের যে চূড়াটা আছে সেই চূড়ার উপরে যদি আমরা সেট করি, তাহলে আমাদের পুরো রুফটাই কিন্তু জাস্ট প্রোটেক্টেড থাকবে। অর্থাৎ এখানে প্রোটেক্টেড অ্যাঙ্গেল যেটা দেখা যাচ্ছে, প্রোটেক্টেড অ্যাঙ্গেলের মাধ্যমে দেখতে পাচ্ছি পুরো এরিয়াটা হচ্ছে আমাদের কাভারেজের মধ্যে চলে আসছে। সাপোজ উপরে আমরা যেখানে ছিলাম এখানেও দেখা যাচ্ছে যে এটা প্রোটেক্টেড জোন, কিন্তু জাস্ট একটি পয়েন্টে যদি আমাদের এয়ার টার্মিনাল ইনস্টল করা হয়, তাহলে কিন্তু তার নিচের বেশ কিছু এরিয়া জুড়ে হচ্ছে সে কাভারেজ জাস্ট কাভারেজ প্রোভাইড করে। তো যদি এরকম কোনো ছাদের একদম চূড়া বা ভার্টেক্সে যদি একদম কর্নারে যদি আমরা এখানে এয়ার টার্মিনালটা সিলেক্ট করি, তাহলে প্রোটেক্টেড যে অ্যাঙ্গেল আছে সেই অ্যাঙ্গেল অনুসারে পুরো রুফটাই কিন্তু আমাদের প্রোটেকশনের আওতায় থাকবে। আর যদি আমরা এখানে ইনস্টল না করি, আমরা যদি অন্য কোথাও ইনস্টল করি, তাহলে এটার যে হাইট, এয়ার টার্মিনাল যে হাইট, সেটা কিন্তু ইনক্রিজ করতে হবে। সাপোজ এই দুইটি সাইডে দেখা যাচ্ছে। দেন এখন হচ্ছে আমরা একদম ইজি ওয়েতে এলপিএস সিস্টেম কিভাবে ইজি ওয়েতে ডিজাইন করেছে সেটা আমরা দেখবো। যদি এরকম একটি ফ্ল্যাট টাইপ কোনো রুফ আমাদের থাকে, অর্থাৎ পুরো ছাদটি হচ্ছে আমাদের ফ্ল্যাট টাইপ, তো সেক্ষেত্রে কিভাবে এয়ার টার্মিনাল গুলো প্লেস করবে এবং তাদের পজিশনিং করা হবে তার কিছু রুলস আমরা দেখবো। প্রথমে হচ্ছে এয়ার টার্মিনাল গুলো চারটি কর্নার, যদি কোনো রেক্টেঙ্গুলার রুফ হয়ে থাকে তাহলে তার চারটি কর্নারে প্লেস করতে হবে শুরুর দিকে। অর্থাৎ এই যে যদি আমাদের রুফ থাকে, রুফের এই যে চারটি কর্নার থাকবে, যে কোনো রেক্টেঙ্গুলার রুফগুলো সাধারণত রেক্টেঙ্গুলার হয়ে থাকে, সেই রেক্টেঙ্গুলার রুফের চারটি কর্নারে প্রথমে আমাদেরকে প্লেস করতে হবে। তো চারটি কর্নারে, যেহেতু আমরা একটু আগে এখানে দেখেছি যে আমাদের রিক্স গুলো ম্যাক্সিমাম কর্নার গুলোতে থাকে, তো সেক্ষেত্রে আমাদেরকে আগে চারটি কর্নারে প্লেস করতে হবে। দেন কর্নারে প্লেস করার পর আমাদের এয়ার টার্মিনাল গুলো শুধুমাত্র কর্নারে প্লেস করলে তো হবে না, মাঝখানে যদি আমাদের পর্যাপ্ত ফাঁকা জায়গা থাকে সেখানেও এয়ার টার্মিনাল গুলো প্লেস করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে কর্নারে প্লেস করার সঙ্গে সঙ্গে মাঝখানের এরিয়া জুড়ে, অর্থাৎ কর্নার বলতে সাইডে, প্রথম হচ্ছে চারটা কর্নার আমরা প্লেস করলাম, তারপর যে সাইড আছে সেই সাইড দিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঘন ঘন এয়ার টার্মিনাল প্লেস করা হয়েছে ফ্রিকোয়েন্টলি। তো এই সাইড দিয়ে যে এয়ার টার্মিনাল গুলো প্লেস করা হবে সেগুলোর মাঝখানে ডিস্টেন্স, সেগুলোর মাঝখানে ডিস্টেন্স কত হবে হাইস্ট, সেই ডিস্টেন্স রাখা যাবে 20 ফিটের মতো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ছবিতে 25 ফিট রাখা হয়েছে। তো 25 ফিট আমরা রাখতে পারি যদি এয়ার টার্মিনালের হাইটটা 2 ফিট পর্যন্ত হয়। সাধারণত আমরা দেখেছি যে এয়ার টার্মিনালের হাইট সর্বনিম্ন 1 ফিট, 1 ফিটের নিচে আমরা রাখতে পারবো না। তো আমরা যদি 1 ফিট হাইটের এয়ার টার্মিনাল গুলো প্লেস করি, তাহলে তাদের মাঝখানে ডিস্টেন্স, এয়ার টার্মিনাল গুলোর মাঝখানে ডিস্টেন্স রাখা যাবে 20 ফিট করে। আর যদি আমরা 1 ফিটের থেকে বেশি বড় সাইজের এয়ার টার্মিনাল সিলেক্ট করি, এয়ার টার্মিনালের হাইট যদি 2 ফিট হয়, তাহলে কিন্তু আমরা 25 ফিট পর্যন্ত ডিস্টেন্স মেনটেন করতে পারি। তো এখানে 25 ফিট ডিস্টেন্স দেখা যাচ্ছে, অর্থাৎ সেক্ষেত্রে এয়ার টার্মিনালের হাইট 2 ফিট রাখা হয়েছে। আশা করছি এই রুলসটা আমরা ক্লিয়ার। প্রথমে হচ্ছে চারটি কর্নারে আমরা এয়ার টার্মিনাল সেট করব, দেন সাইড দিয়ে হচ্ছে এয়ার টার্মিনাল সেট আপ করতে হবে এবং তাদের মাঝখানে ডিস্টেন্স 20 ফিট অথবা 25 ফিট নিতে পারি সর্বনিম্ন, দুঃখিত সর্বোচ্চ, সর্বনিম্ন না। আমরা যে 20 ফিটই নিতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। আমরা 20 ফিট যদি না নেই, 20 ফিটের থেকে কম যদি 18 নিতে পারি, নিতে চাই নিতে পারি, বাট 20 ফিটের উপরে নেওয়া যাবে না যদি আর টার্মিনালের হাইট 1 ফিট হয়। দেন এটা যদি আমাদেরকে ভেতরে রাখতে হয়, সাপোজ বিল্ডিং এর সাইডের যেই এনভায়রনমেন্ট থাকে বা যেরকম
কনস্ট্রাকশনের টাইপ থাকে সেক্ষেত্রে একদম কর্নারে কিন্তু আমাদের প্লেস করা যায় না, যদি একটু ভেতরে রাখতে হয় তাহলে সর্বোচ্চ আমরা 2 ফিট সাইড থেকে সর্বোচ্চ 2 ফিট ভেতরে রাখতে পারি। এটা কিভাবে আমরা যদি বুঝতে না পেরে থাকি তাহলে আমরা একটু এনএফপিএ তে চলে যাচ্ছি। আচ্ছা, এই 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 সিচুয়েশনটা দেখে আমরা বুঝতে পারবো। সাপোজ এই যে এয়ার টার্মিনালটা একদম রুফের কর্নারে সেট করা হয়েছে, বাট আমরা যদি কোনো কারণে একদম কর্নারে সেট করা পসিবল না হয়, আমাদের যদি একটু ভেতরে সেট করতে হয়, সাপোজ এখানে যেহেতু একটু ভিতরে সেট করা হয়েছে তাহলে আমরা সর্বোচ্চ 2 ফিট ভেতরে নিতে পারি রুফের ভেতরে। অথবা আমরা যদি আরেকটু ক্লিয়ার হতে চাই, সাপোজ এই সিচুয়েশনটা, এটা হচ্ছে আমাদের বেটার। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের রুফের যে শেপটা, ছাদের যে শেপটা, সেটাই কিন্তু জাস্ট একটু বিদঘুটে, এটা কিন্তু ফ্ল্যাট শেপ না, মাঝখানে অনেকগুলো গ্যাপ আছে। তো এই গ্যাপের কারণে আমরা এয়ার টার্মিনাল গুলো তো সব এক লাইনে সেট আপ করতে হবে, ছোট বড় করা যাবে না বা আগে পিছে করা যাবে না। তো এক লাইনে যদি সেট আপ করতে হয় তাহলে, এবং এটা যদি আমাদের ভেতরের দিকে থাকে তাহলে আমরা ভেতর দিকে নিলে সর্বোচ্চ 2 ফিট পর্যন্ত আমরা ভেতরে নিতে পারবো। সাপোজ এখানেও কিন্তু রুলস গুলো বলা আছে যে 20 ফিট, ম্যাক্সিমাম 20 ফিট এবং 25 ফিট পর্যন্ত নিতে পারি। এবং যদি কোনো কারণে একদম কর্নারে, এখানেও দেখতে পাচ্ছি আমাদের লেখা আছে যে এয়ার টার্মিনাল উইথিন 2 ফিট অফ আউটার মোস্ট প্রোটেক্টেড অফ রুফ এজ, রুফের যে এজ আছে বা কর্নার আছে, সাইড আছে, সেখান থেকে সর্বোচ্চ 2 ফিট পর্যন্ত ভেতরে নেওয়া যাবে। এর বেশি ভেতরে নেওয়া যাবে না যদি আমাদের প্রয়োজন হয়। সাপোজ এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ভিতরে যেহেতু গ্যাপ আছে, তো সেই ক্ষেত্রে আমাদের ভেতরে নিতেই হচ্ছিল। তো প্রথম তিনটা রুলস আমরা দেখে ফেললাম। দেন এখানে একটা রেফারেন্স দেওয়া আছে। রেফারেন্স, এই যে দুইটি রুলস, 2 এবং 3 নম্বর রুলস, সেটা আমরা যে এনএফপি এর কোন পার্ট থেকে নেওয়া হয়েছে সেটা এখানে উল্লেখ করা হলো। দেন 4 নম্বর যে রুলসটা, ডিস্টেন্স অফ এয়ার টার্মিনাল, ডিস্টেন্স এবং এয়ার টার্মিনাল উইল বি হাইস্ট 50 ফিট, অর্থাৎ 50 ফিট, এবং ইনসাইড দ্য এরিয়া অফ দ্য রুফ। অর্থাৎ আমরা এই ছবির দিকে একটু খেয়াল করব, আমাদের সাইড দিয়ে অর্থাৎ পাশ দিয়ে এজ দিয়ে যেই এয়ার টার্মিনাল গুলো বসানো হয়েছিল সেগুলোর মাঝখানে ডিস্টেন্স তো 20 অথবা 25 ফিট করে। বাট আমরা একটু খেয়াল করে দেখবো ভেতরের দিকে, অর্থাৎ রুফের ভেতরে যে স্পেসটা আছে, এই স্পেসে যে এয়ার টার্মিনাল গুলো বসানো হয়েছে সেগুলোর মাঝখানে ডিস্টেন্স আমরা দেখতে পাচ্ছি 50 ফিট রাখা হয়েছে। এখানে ডিস্টেন্স কিন্তু বেশি, 50 ফিট দূরে দূরে রাখা হয়েছে। অর্থাৎ সেই কথাটা এখানে বলা হচ্ছে, আমরা প্রথমে কর্নারে হচ্ছে এয়ার টার্মিনাল সেট আপ করলাম, দেন আমরা পাশ দিয়ে হচ্ছে এয়ার টার্মিনাল সেট আপ করলাম, দেন ভেতরের দিকে তো ফাঁকা রাখা যাবে না, ভেতরের দিকে এয়ার টার্মিনাল সেট আপ করতে হবে। তো ভেতর দিকে এয়ার টার্মিনাল গুলো সেট আপ করতে গেলে তাদের মাঝখানে ম্যাক্সিমাম ডিস্টেন্স হতে পারে 50 ফিট। 50 ফিটের, হ্যাঁ, 50 ফিটের নিচে হচ্ছে বেশি হচ্ছে ডিস্টেন্স রাখা যাবে না। এই 50 ফিট সর্বোচ্চ 50 ফিট দূরত্বে এই এয়ার টার্মিনাল গুলো বসানো বসানো যাবে। এটা কিন্তু চারদিক থেকে, অর্থাৎ এই দুইটি এয়ার টার্মিনালের মধ্যে যে 50 ফিট তা না, এই টার্মিনালের যে চার সাইডে, চারদিকে যেই ডিস্টেন্সটা আছে, চারদিকের এয়ার টার্মিনাল গুলোর সঙ্গে যে ডিস্টেন্সটা আছে সেটা হচ্ছে 50 ফিট। দেন এটা গেল হচ্ছে আমাদের 4 নম্বর রুল। 5 নম্বর রুলসে বলা হচ্ছে এই যে ইয়ার টার্মিনাল গুলো আমরা সেট আপ করছি, এই ইয়ার টার্মিনাল গুলো তো একটি আরেকটির সঙ্গে কানেক্ট করতে হবে কন্ডাক্টর দিয়ে, যেটাকে রুফ কন্ডাক্টর বলছি আমরা। তো এই রুফ কন্ডাক্টর হচ্ছে আবার দুই ধরনের। ছাদের উপর যে কন্ডাক্টর গুলো ইউজ করা হয়েছে সেগুলো হচ্ছে দুই ধরনের কন্ডাক্টর, একটি হচ্ছে মেইন কন্ডাক্টর আর একটি হচ্ছে ক্রস রান কন্ডাক্টর। তো মেইন কন্ডাক্টর হচ্ছে এই যে সাইড দিয়ে কিনারা দিয়ে যেই ইয়ার টার্মিনাল গুলো সেট আপ করা হয়েছে সেগুলো যেই কন্ডাক্টরের মাধ্যমে কানেক্ট করা হবে সেগুলোকে বলা হয় হচ্ছে মেইন কন্ডাক্টর। আর এই যে ভেতরের দিকে, ভেতরে যে এরিয়া আছে, ভেতরে স্পেস আছে, এখান দিয়ে যেই ইয়ার টার্মিনাল গুলো কানেক্ট করা হয়েছে যে কন্ডাক্টর দিয়ে, সেগুলোকে বলা হচ্ছে ক্রস রান কন্ডাক্টর। আশা করছি আমরা ক্লিয়ার। এই সাইড দিয়ে যেই কন্ডাক্টর গুলো ইনস্টল করা হবে সেগুলো মেইন কন্ডাক্টর, এবং ভেতরে যে স্পেস আছে এখান দিয়ে যে কন্ডাক্টর গুলো কানেক্ট করা হয়েছে সেগুলো হচ্ছে ক্রস রান কন্ডাক্টর। এবং এই ক্রস রান কন্ডাক্টর গুলো ম্যাক্সিমাম 150 ফিট দূরত্বে কানেক্ট করতে হবে। অর্থাৎ আমরা একটু লেজার না, আমরা একটা পেন নিলে হয়তো বেটার হবে। সাপোজ
আমাদের মেইন কন্ডাক্টর কোনগুলো? এই যে সাইড দিয়ে যে কন্ডাক্টর গুলো আমরা দেখতে পাচ্ছি, জাস্ট ড্যাশ ড্যাশ দিয়ে কানেক্ট করা হয়েছে, এগুলো হচ্ছে মেইন কন্ডাক্টর। আর ক্রস রান কন্ডাক্টর কোনগুলো? জাস্ট এই যে এগুলো হচ্ছে ক্রস রান কন্ডাক্টর। তো এখন এই যে ক্রস রান কন্ডাক্টর, এগুলো বলা হচ্ছে যে 150 ফিট দূরত্বে, সাপোজ এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে পয়েন্ট, এটা হচ্ছে আমাদের মেইন কন্ডাক্টর। আবার এই সাইডে একটা মেইন কন্ডাক্টর আছে। আর তো এখান দিয়ে যে ক্রস রান কন্ডাক্টরটা চলে গিয়েছে, তো এই ক্রস রান কন্ডাক্টরটা যখন এখান থেকে 150 ফিট ডিস্টেন্স অতিক্রম করা হয়ে গেল, এই ক্রস রান কন্ডাক্টরটা 150 ফিট, এখান থেকে 150 ফিট ডিস্টেন্সে অন্য একটি কন্ডাক্টরের সঙ্গে, অর্থাৎ মেইন কন্ডাক্টরের সঙ্গে আমাদের কানেক্ট করে দিতে হবে। সাপোজ এই কন্ডাক্টরের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে ক্রস রান কন্ডাক্টর যখন 150 ফিট ডিস্টেন্সটা ক্রস করা হয়ে গেল, তখন এটাকে আমরা কানেক্ট করে দিচ্ছি আরেকটি কন্ট্যাক্ট ক্রস রান কন্ডাক্টরের সঙ্গে। এবং এটা কিন্তু আমাদের আরেকটি কন্ডাক্টরের বা আরেকটি মেইন কন্ডাক্টরের কাছাকাছি এরিয়াতেই আছে। তো আমরা যদি এটা কানেক্ট করতে না চাই, যদি 150 ফিট ডিস্টেন্স পর আমরা এই সাইডের মেইন কন্ডাক্টরের সঙ্গে আমরা কানেক্ট করতে না চাই, তাহলে কিন্তু এটা সরাসরি ডাউন কন্ডাক্টরের সাথে কানেক্ট করা যেতে পারে। অর্থাৎ আমাদের রুলস হচ্ছে 150 ফিট দূরত্ব পর হয় আমরা মেইন কন্ডাক্টরের সঙ্গে কানেক্ট করব অথবা ডাউন কন্ডাক্টরের সঙ্গে কানেক্ট করব। আশা করছি আমরা এতটুকু ক্লিয়ার। বাট আমরা যদি আরেকটু খেয়াল করে দেখি যে প্রত্যেকটা ক্রস রান কন্ডাক্টরে কিন্তু এই যে 150 ফিট পর পর, সাপোজ এখানে যেমন 150 ফিট পর এখানে কানেকশনটা দেওয়া হয়েছে, এই কন্ডাক্টর কিন্তু 150 ফিট পর এখানে দেখতে পাচ্ছি যে এই যে 150 ফিট পর এই মেইন কন্ডাক্টরের সঙ্গে কিন্তু কানেকশনটা দেওয়া হয়েছে। আবার এটাও দেখতে পাচ্ছি যে এখানে 150 ফিট, মোটামুটি এখান থেকে এই পর্যন্ত 150 ফিট ডিস্টেন্স পর এখানে মেইন কন্ডাক্টরের সঙ্গে কানেকশনটা দেওয়া হয়েছে। তো এভাবে যে ক্রস রান কন্ট্রাক্টর গুলো থাকবে 150 ফিট পর মেইন কন্ট্রাক্টর অথবা ডাউন কন্ট্রাক্টরের সঙ্গে, আমরা যদি সরাসরি এটা হচ্ছে ডাউন কন্ট্রাক্টর, আমরা কিন্তু এই ডাউন কন্ট্রাক্টর গুলো দেখতে পাচ্ছি, হয় মেইন কন্ট্রাক্টর অথবা এই ডাউন কন্ট্রাক্টর গুলোর সঙ্গে যে কোনো একটার সঙ্গে আমরা কানেক্ট করতে পারি। বাট এই ডাউন কন্ট্রাক্টরের সঙ্গে কানেক্ট করা যেহেতু আমাদের বেশি কমপ্লিকেটেড, তাই মেইন কন্ট্রাক্টরের সঙ্গে কানেক্ট করাটাই বেটার। তো এতটুকু আমরা ক্লিয়ার আশা করছি। এটা হচ্ছে 5 নম্বর রুলস গেল। দেন 6 নম্বর রুলস হচ্ছে নাম্বার অফ ডাউন কন্ট্রাক্টর উইল বি অ্যাট লিস্ট 2, অর্থাৎ আমরা সর্বনিম্ন 2টি ডাউন কন্ট্রাক্টর ইউজ করতে পারি। অর্থাৎ আমাদের বিল্ডিং এর এরিয়াটা যদি কম হয় তাহলে আমাদের ডাউন কন্ট্রাক্টরের পরিমাণও অবশ্যই কম হবে। বাট আমরা যতগুলো ডাউন কন্ট্রাক্টর ইনস্টল করি না কেন, আমরা কিন্তু 2টির কম কখনো ইনস্টল করা যাবে না, সর্বনিম্ন 2টি ডাউন কন্ট্রাক্টর ইউজ করতে হবে। বাট when parameter of roof exceed 25 feet, দুঃখিত 250 ফিট অর্থাৎ 250 ফিটের বেশি যদি রুফের প্যারামিটারটা ক্রস করে ফেলে, পেরিমিটার মানে হচ্ছে এটার পরিধি, পরিধি তো আমরা সবাই জানি। জাস্ট আমরা একটু পেন দিয়ে দেখানোর ট্রাই করি। জাস্ট এই যে একটি পয়েন্ট, তো এই পয়েন্ট থেকে পুরা লাইনটা যদি আমরা মেজার করা স্টার্ট করি ফিতা দিয়ে, পুরো এরিয়াটা ঘুরে আবার এই পয়েন্ট আসতে যতটুকু ডিস্টেন্স আমরা মেজার করব, যতটুকু লেন্থ হবে, যতটুকু দৈর্ঘ্য হবে, সেটাই হচ্ছে আমাদের পেরিমিটার। তো আশা করছি আমরা ক্লিয়ার। এখানে বলা হচ্ছে যদি কোনো বিল্ডিং এর পেরিমিটার 250 ফিটের বেশি হয়, তখন ডিসি বলতে এখানে ডাউন কন্ট্রাক্টর মিন করা হচ্ছে। ডিসির সংক্ষেপে আমরা ডাউন কন্ট্রাক্টর বলেছি। তখন ডাউন কন্ট্রাক্টর হচ্ছে প্রতি 100 ফিট পর পর আমাদেরকে ইনস্টল করতে হবে। বাট এই 100 ফিট হচ্ছে অ্যাভারেজ ডিস্টেন্স, অর্থাৎ আমরা যত দূরত্বে এটা ইনস্টল করি না কেন আমাদের অ্যাভারেজ ডিস্টেন্সটা কখনো 100 ফিটের নিচে হওয়া যাবে না, 100 ফিটের উপরে হওয়া যাবে না। সর্বোচ্চ আমরা 100 ফিট ডিস্টেন্স আমরা রাখতে পারি অ্যাভারেজ ডিস্টেন্সটা। আরো যদি ক্লিয়ারলি এক্সপ্লেন করতে হয়, তো এখানে সবগুলো রেফারেন্স দেওয়া আছে, আমরা রেফারেন্সটা দেখে নিব। তো লাস্ট যেই রেফারেন্সটা আমরা দেখতে পাচ্ছি চ্যাপ্টার 4.9.10, এখানে আমরা সরাসরি এনএফপিএ তে গিয়ে যদি একটু দেখার ট্রাই করি। আচ্ছা, আমরা চ্যাপ্টার 4-এ যাবো। এখানে চ্যাপ্টার 4,
এখানে সাপোজ একটি রুফের পেরিমিটারটা দেখানো হচ্ছে, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ডাউন কন্ট্রাক্টর, এখানে ডাউন কন্ট্রাক্টর গুলো দেখতে পাচ্ছি এখানে গ্রাউন্ডিং করা আছে এবং নাম্বারিং করেছে 1 2, তারপর এই সাইডে আছে 3 4 5। তো এখানে প্রত্যেকটা ডাউন কন্ট্রাক্টরের মাঝখানে যে ডিস্টেন্স সেটা এখানে দেখানো হচ্ছে। সাপোজ প্রথম যে ডাউন কন্ট্রাক্টর ছিল 1 পয়েন্ট থেকে 2 পয়েন্ট, 1 থেকে 2 পয়েন্টের মাঝখানে যে স্পেসিং সেটা দেওয়া হয়েছে 150 ফিট বা 40 মিটার। তো পরের যে ডাউন কন্ট্রাক্টরের যে ডিস্টেন্স সেটা দেওয়া হয়েছে 185 ফিট। পরে সবগুলো আমরা 85 ফিট দেখতে পাচ্ছি। তো প্রথমটা 130 ফিট। এটা মানে হচ্ছে যে আমাদেরকে যে বলা হয়েছে ম্যাক্সিমাম 100 ফিট ডিস্টেন্স, এই ম্যাক্সিমাম 100 ফিট ডিস্টেন্সে দুইটা ডাউন কন্ট্রাক্টরের মাঝখানে স্পেসিং একজ্যাক্ট, দুইটা ডাউন কন্ট্রাক্টরের মাঝখানে যে 100 ফিট সর্বোচ্চ দেওয়া যাবে এমন আমরা 100 ফিট থেকে বেশি দিতে পারি, বাট সবগুলো যতগুলো স্পেসিং থাকবে সবগুলোর অ্যাভারেজ যে স্পেসিং বা অ্যাভারেজ ডিস্টেন্স সেটা 100 ফিটের বেশি হওয়া যাবে না। আশা করছি আমরা বুঝতে পেরেছি। এখানে দেখা যাচ্ছে টোটাল প্যারামিটার ছিল 470 ফিট। তো এই টোটাল প্যারামিটার যেহেতু 470 ফিট, এখানে মোট কতগুলো এয়ার টার্মিনাল ইনস্টল করা হয়েছে? 1 2 3 4 5, হ্যাঁ 5টি এয়ার টার্মিনাল ইনস্টল করা হয়েছে। তো আমরা 470 ফিটকে যদি 5 দিয়ে ডিভাইড করি তাহলে তো আমাদের এভারেজ যেই স্পেসিংটা থাকে সেটা অবশ্যই 5 এর বেশি হবে। যদি এখানে 500 ফুট থাকতো তাহলে 5 দিয়ে ডিভাইড করলে আমাদের 100 ফিট আসতো, বাট যেহেতু এটার ভ্যালু 500 থেকে নিচে, তার মানে এভারেজ ভ্যালুটা আমাদের 100 ফিটের কম থাকবে। তো আমাদের এভারেজ যেই স্পেসিংটা ভ্যালুটা সেটা 100 ফিটের নিচে রাখলেই হবে। বাট একটা ডাউন কন্ট্রাক্টর থেকে আরেকটা ডাউন কন্ট্রাক্টরের মাঝখানে ডিস্টেন্স আমরা 100 ফিটের উপরেও রাখতে পারি, বাট খুব বেশি যেন না হয়। 100 ফিটের বেশি রাখা বলতে একেবারে 200 ফিট ডিস্টেন্স যেন আমরা একেবারে না করে ফেলি, কারণ একটি সামঞ্জস্য তো রাখতে হবে। আশা করছি আমরা ক্লিয়ার যে ডাউন কন্ট্রাক্টর গুলো কত ডিস্টেন্সে আমরা ইনস্টল করতে পারবো। আরো কিছু রুলস এন্ড রেগুলেশন আছে, যে ক্রস রান কন্ট্রাক্টর, এই সবগুলো এগুলো আমরা নিজেরাও অনেক কিছু পরে জানতে পারবো, বাট মেইন যে ইনফরমেশন গুলো সেগুলো আমরা স্লাইডে প্রোভাইড করেছি আপনাদেরকে। এখানে যে রুলস গুলো আছে সেগুলো তো আমরা ক্লিয়ার। আশা করছি ওই রোলিং স্ফিয়ার মেথডের থেকে এই রুলসটা আমাদের কাছে অনেক বেশি ইজি হয়ে যাবে। দেন রুফের টাইপের উপর ডিপেন্ড করে আমাদের এয়ার টার্মিনাল গুলো যেভাবে প্লেস করতে হবে। আমাদের ক্লাস টাইম দেখতে পাচ্ছি 3 মিনিট ওভার হয়ে গেছে, আমি একটু দ্রুত শেষ করে দিচ্ছি। আমাদের রুফের টাইপটা যদি এরকম গ্যাম্বল হয়ে থাকে বা দোচালা যেরকম হয়ে থাকে বা শ্যাডেড অথবা ব্রোকেন গ্যাম্বল অথবা গ্যামব্রেল এরকম টাইপের হয়ে থাকে, তাহলে আমাদের আমরা চেষ্টা করব এয়ার টার্মিনালটা একদম ভার্টেক্স বা কর্নারে সেট আপ করার জন্য। আর যদি কিছুটা সাপোজ এরকম দেখতে পাচ্ছি, আমাদের এই যে ভার্টেক্সটা আছে, চূড়াটা আছে, এটা হচ্ছে আমাদের সাইড ভিউ আর এটা হচ্ছে টপ ভিউ। উপর থেকে যদি আমরা দেখি, উপর থেকে জাস্ট এমন দেখা যাবে। তো উপর থেকে সিরিয়ালি আমরা এই যে ভার্টেক্সটা আছে, লম্বালম্বি যে চূড়া যেটা আছে, সেই চূড়াতে লম্বালম্বি ভাবে এরকম 1 2 3 আর টার্মিনাল, অথবা স্পেসিং যদি মাঝখানে 20 ফিটের বেশি থাকে, সাপোজ এরকম 20 ফিট দূরে দূরে আমরা এয়ার টার্মিনাল গুলো সেট আপ করে দিব। যদি একদম কর্নারে আমরা সেট আপ করি, একটু আগে আমরা যেটা দেখেছিলাম সেটা তো রেক্টেঙ্গুলার রুফের ক্ষেত্রে, যেগুলো হচ্ছে আমরা কর্নারে বা ফ্ল্যাট রুফের ক্ষেত্রে যে আমরা কর্নারে এটাকে প্লেস করতে হবে। বাট যদি এরকম টাইপের রুফ থাকে তাহলে আমাদেরকে প্লেস করতে হবে ভার্টেক্সে। এরকম 3টি পয়েন্ট মাঝখানে ডিস্টেন্স অনুসারে আমরা 20 ফিট দূরে দূরে এরকম এয়ার টার্মিনাল গুলো সেট আপ করে দিব। এখানে যে পয়েন্টগুলো দেখতে পাচ্ছি এগুলো এয়ার টার্মিনালের পজিশন। আর শেডেড হলে জাস্ট আমরা কর্নার গুলোতে প্লেস করবো, যে সিনারিটি এখানে দেখা যাচ্ছে। আবার এখানে দেখা যাচ্ছে দুইটি কর্নারে দুইটি ডাউন কন্ট্রাক্টর ইনস্টল করে দেওয়া হচ্ছে, যেহেতু সর্বনিম্ন বা সর্বনিম্ন দুইটির কম ডাউন কন্ট্রাক্টর ইউজ করা যাবে না। আর যদি এটা এরিয়াটা কাভারেজ বেশি হয় তাহলে তো আরো বেশি ডাউন কন্ট্রাক্টর ইউজ করতে হবে বা আর্থিং সিস্টেম ইনস্টল করতে হবে। আর যদি কিছুটা গ্যাম্বল আর কিছুটা ফ্ল্যাট টাইপ থাকে, সাপোজ এটার যেই টপ ভিউ সেটা দেখে বোঝা যাচ্ছে যে কর্নার দিয়ে সাইড দিয়ে কিছু অংশ গ্যাম্বল এবং উপর হচ্ছে ফ্ল্যাট টাইপ, তখন হচ্ছে এই যতটুকু ফ্ল্যাট টাইপ আছে তার কর্নার দিয়ে হচ্ছে আমাদের এয়ার টার্মিনাল গুলো সেট আপ করতে হবে। তো আশা করছি আমরা ক্লিয়ার। আরেকটা রুলস হচ্ছে, যদি রুফের মধ্যে লেভেল থাকে, সাপোজ উপরে আমরা যেরকম ফ্ল্যাট টাইপ রুফ দেখেছি, নর্মালি বাংলাদেশের কোনো বিল্ডিং কিন্তু এরকম ফ্ল্যাট টাইপ না। সাপোজ কিছু বিল্ডিং এরকম সিঁড়িঘর থাকে, আরো রুফের মধ্যে ডিফারেন্ট টাইপ অফ লেভেল আছে। তারপর শুরুর দিকে যে রোলিং স্ফিয়ার মেথডটা আমরা এক্সপ্লেন করছিলাম, তখনই কিন্তু আমরা দেখেছিলাম বিল্ডিং এর মধ্যে কতগুলো লেভেল থাকে।
তো এরকম লেভেল থাকলে আমাদের যে রুলসটা সেটা হচ্ছে, যদি এই বিল্ডিং এর সর্বোচ্চ যে হাইট, সেই হাইটটা যদি 25 ফিটের থেকে ছোট হয়, আবার বলছি 25 ফিটের থেকে যদি ছোট হয়, তাহলে বিল্ডিং এর রুফে বা ছাদে যে এয়ার টার্মিনালটা সেট আপ করা হবে, তার পাশাপাশি নিচের লেভেলে যে এরিয়াটুকু থাকবে, সেই এরিয়ার কিছু এক্সট্রা অংশ তার হচ্ছে প্রোটেক্টেড জোনের মধ্যে পড়ে যাবে। সাপোজ আমরা যদি শুরুর দিকে যেটা দেখেছিলাম, এখানে দেখা যাচ্ছে যে এই যে উপরে একটা সিঁড়িঘর দেখা যাচ্ছে, এটা সাধারণত সিঁড়িঘর হয়ে থাকে। তো এই কর্নারে যদি আমরা একটা এয়ার টার্মিনাল সেট আপ করি, তাহলে এখানে কিন্তু কিছু প্রোটেক্টেড জোন দেখা যাচ্ছে গ্রিন কালার দিয়ে। অর্থাৎ এখানে একটা এয়ার টার্মিনাল সেট আপ করলে এই নিচ দিয়ে যেই এরিয়াটুকু আছে, সেই এরিয়াটুকু এমনিতেই হচ্ছে আমাদের কাভারেজ এরিয়ার মধ্যে চলে যাবে। তো এখানে আরেকটা বিষয় উল্লেখ্য যে আমাদের এই যে একটি লেভেলের থেকে আরেকটা লেভেলের মাঝখানে যে ডিস্টেন্সটা অনেক বেশি দেখা যাচ্ছে। যদি এই ডিস্টেন্স আমরা কমিয়ে নিতে পারি, সাপোজ এই বিল্ডিং এর লেভেলটা যদি এই পজিশনে না হতে, এই এই সেকেন্ড লেভেলটা যদি এই পজিশনে না হয়, জাস্ট এই পজিশনে হতো, তাহলে যে রুলিং স্ফিয়ারটা ছিল বা যে স্ফিয়ারটা ছিল সেটা কিন্তু আমাদের এই লেভেলটাতে কিন্তু আর কোনো এয়ার টার্মিনাল আলাদাভাবে ইনস্টল করার প্রয়োজন পড়তো না। কেন পড়তো না সেটা আমরা একটু পরেই দেখছি। এখানে এনএফপিএ তে যে রুলস বলা হয়েছে যে যদি বিল্ডিং এর মধ্যে কতগুলো লেভেল থাকে এবং একটি লেভেল যদি হাইয়েস্ট লেভেলের উচ্চতাটা আমাদের 25 ফিটের থেকে কম থাকে, তাহলে হায়ার লেভেলে যে এয়ার টার্মিনালটা ইনস্টল করা হবে, সেই এয়ার টার্মিনালটা তার পার্শ্ববর্তী যে লোয়ার লেভেল থাকবে, সেই লোয়ার লেভেলের হায়ার লেভেল এবং লোয়ার লেভেলের মাঝখানে যে উচ্চতাটা থাকবে, তার থেকে ডাবল এরিয়াটুকু ওর প্রোটেকশন কাভারেজ করবে। সাপোজ এখানে আমরা যে স্লোপটা দেখতে পাচ্ছি, এখানে স্লোপ দেওয়া আছে 1/2, অর্থাৎ আমরা যদি পেন দিয়ে দেখি, অর্থাৎ এই বিল্ডিং এর যে হাইট, অর্থাৎ লেভেলগুলোর মাঝখানে যে হাইট, সেই হাইটটা যদি আমরা ধরে নিচ্ছি 10 ফিট, এই হাইটটা যদি 10 ফিট হয়ে থাকে, তাহলে তার থেকে ডাবল এরিয়া, পাশাপাশি হচ্ছে আমাদের 20 ফিট হরিজন্টাল এরিয়া হচ্ছে প্রোটেকশন কাভারেজ করবে এই উপর এরিয়া টার্মিনালটাই। যদি এখানে এই সেকেন্ড লেভেলের যে হরিজন্টাল ডিস্টেন্সটা আছে, এটা যদি 20 ফিট হয় আর উপরের হাইটটা যদি 10 ফিট হয়, তাহলে এই 20 ফিট এরিয়ার মধ্যে আমাদের আলাদাভাবে কোনো এয়ার টার্মিনাল ইনস্টল করার প্রয়োজন নেই। বাট যদি এই হাইটটা, অর্থাৎ হাই লেভেলের হাইটটা 50 ফিটের উপরে হয়ে থাকে, যদি এটা 50 ফিট ক্রস করে ফেলে, তখন হচ্ছে এই হরিজন্টাল এবং ভার্টিক্যাল ডিস্টেন্সটা আমাদের 1/1 রাখতে হবে। অর্থাৎ এই হায়ার লেভেল থেকে লোয়ার লেভেল থেকে হায়ার লেভেলের হাইটটা যদি আমাদের 10 ফিট হয়, তাহলে মোটামুটি হরিজন্টালি 10 ফিট এরিয়া পর্যন্ত আমরা কাভারেজ করতে পারবো। আর এই যে লেভেলটা, এটা যদি 10 ফিট ক্রস করে ফেলে, এখানে যদি 10 ফিটের বেশি পরিমাণ জায়গা থাকে, তাহলে 10 ফিটের থেকে বেশি দূরত্বে আমাদেরকে একটা এয়ার টার্মিনাল এখানে প্লেস করতে হবে। আশা করছি আমরা ক্লিয়ার। বাট এটা যদি এখানে যে হরিজন্টাল এরিয়া আছে, এটা যদি এত বেশি না থাকতো, এটা যদি 10 ফিটের ভেতরে থাকতো, তাহলে এখানে আর কোনো এয়ার টার্মিনাল আমাদের ইনস্টল করার প্রয়োজন পড়তো না। দেন আরেকটি রুলস আছে, সেটা হচ্ছে আমাদের ফ্ল্যাশ ওভার। এই রুলসটা আমাদের বিএনবিসিতেই আছে। সেগুলো হচ্ছে টোটাল রেজিস্ট্যান্স ফ্রম এয়ার টার্মিনাল। আরো কিছু রুলস আমরা একটু দেখে নিই। টোটাল রেজিস্ট্যান্স অফ এয়ার টার্মিনাল টু আর্থ, অর্থাৎ এয়ার টার্মিনাল থেকে আমাদের আর্থ ইলেকট্রোড পর্যন্ত যে টোটাল রেজিস্ট্যান্স, সেটা 10 ওহমের নিচে রাখতে হবে। 10 ওহমের বেশি রাখা যাবে না, এটা বিএনবিসিতে উল্লেখ করা আছে। আর যদি বিল্ডিংটা 10 স্টোরেড বিল্ডিং এর উপরে হয়, যদি 10 তলা বিল্ডিং এর উপরে থাকে, তাহলে সেই রেজিস্টিভিটি 2 ওহমের বেশি হওয়া যাবে না। যদি 10 তলা বিল্ডিং এর নিচে হয়, তাহলে এয়ার টার্মিনাল থেকে, এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, এয়ার টার্মিনাল থেকে আর্থ ইলেকট্রোড পর্যন্ত, সরাসরি এয়ার টার্মিনাল থেকে আর্থ ইলেকট্রোড পর্যন্ত বা আর্থিং সিস্টেম পর্যন্ত রেজিস্টিভিটি আমাদের 10 ওহম রাখতে হবে। আর যদি বিল্ডিং 10 তলার উপরে হয়ে থাকে, তাহলে 2 ওহমের বেশি রাখা যাবে না। দেন কন্ট্রাক্টর অফ এয়ার টার্মিনাল, একটি এয়ার টার্মিনাল গুলো যে কন্ট্রাক্টর দিয়ে কানেক্ট করা হয়, কপার স্ট্রিপ বা অন্য কেবল দিয়ে, সেই কানেক্ট করার জন্য আমাদেরকে ক্লাম্প ইউজ করতে হবে।
ক্লাম্পগুলো কপার ম্যাটেরিয়ালের হতে পারে অথবা ব্রাশ ম্যাটেরিয়ালের হতে পারে। যেমন আমাদের বেস প্লেট যে ছিল, বেস প্লেটের উপর যে এয়ার টার্মিনাল গুলো সেট আপ করা হয়, সেই বেস প্লেট যেমন কপার বা ব্রাশ ম্যাটেরিয়ালের হতে পারে, তেমনি আমরা যে ক্লাম্প গুলো ইউজ করবো একটা কন্ডাক্টর আর একটা কন্ডাক্টরের সঙ্গে কানেক্ট করার জন্য মাঝখানে তো ক্লাম্প ইউজ করতে হবে, সেগুলো ব্রাশ ম্যাটেরিয়াল অথবা কপারের হতে হবে, এবং যেই বোল্ট নাট আর বোল্ট গুলো ইউজ করা হবে সেগুলো ডায়ামিটার হতে হবে 10 মিলিমিটার। এটা আমরা বিএনপিসি থেকে সরাসরি দেখেছি। আর একটি হচ্ছে ফ্লাশ ওভার অ্যাভয়েড করতে হবে। তো ফ্লাশ ওভার কি, সেটা আমরা স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছি, আমাদের ছাদের উপর কিন্তু ডিফারেন্ট টাইপ অফ মেটাল বডি থাকতে পারে। সাপোজ যদি কোনো চিলার থাকে, এইচভিএসি সিস্টেমের চিলারটা মেটাল বডির হয়ে থাকে। চিলার কি জিনিস সেটা আমরা সেই আলোচনায় যাচ্ছি না, আমাদের ক্লাস টাইম এমনিতে ওভার হয়ে গেছে, সেটা মেকানিক্যালের পার্ট। চিলার অথবা এয়ার কন্ডিশনের যেই কম্প্রেসর বা অন্য যে কোনো মেশিনও থাকতে পারে ছাদের উপরে, যেগুলো হচ্ছে মেটাল বডির হয়ে থাকে। তো এমন কিছু যদি থাকে এবং সেই ইঞ্জিনের ডিস্টেন্স যদি এয়ার টার্মিনাল থেকে স্পেসিফিক একটা মিনিমাম থ্রেশহোল্ড লেভেল পর্যন্ত ডিস্টেন্স না থাকে, তাহলে কিন্তু সেই মেটাল বডিটাতে ইলেকট্রোম্যাগনেটিক বোল্ট ইনডিউস হতে পারে বা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ইনডিউস হতে পারে। সাপোজ এয়ার টার্মিনালটা আমরা সেট আপ করেছি ছাদের উপর, এখন কোনো থান্ডার স্ট্রাইক হলে প্রথমে হচ্ছে এয়ার টার্মিনালটা অ্যাট্রাক্ট করলো সেই হাই ভোল্টেজটা। এখন সেই এয়ার টার্মিনালের কাছাকাছি, এরকম আমরা এখানে যেমন দেখতে পাচ্ছি, কাছাকাছি যদি কোনো মেটাল বডি বা কোনো ইঞ্জিন থাকে, তাহলে কিন্তু সেই মেটাল বডিতেও সেই হাই ভোল্টেজ স্ট্রাইক হবে বা সেটা অ্যাট্রাক্ট করবে। এবং সেই হাই ভোল্টেজটা যদি এখানে জাস্ট চার্জ হয়ে থাকে, অনেকগুলো চার্জ এখানে জমা থাকে, পরবর্তীতে কেউ এসে যদি এটা টাচ করে, তাহলে সে হাই ভোল্টেজের একটা শর্ট খাবে, এমনকি যে কোনো দুর্ঘটনাই ঘটতে পারে। তো এই জিনিসটা অ্যাভয়েড করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, এই এয়ার টার্মিনাল এবং এরকম যে কোনো মেটাল বডির ডিভাইস বা ইঞ্জিনের মধ্যে একটা মিনিমাম ডিস্টেন্স মেনটেন করতে হবে, অথবা আমাদের এমনটা করা যেতে পারে যে এয়ার টার্মিনালটা পুরোপুরি মেটাল বডির উপর সেট আপ করতে হবে। আমরা যদি চাই পুরো মেটাল বডির উপর সেট আপ করবো, তাহলে এই মেটাল বডিটা আমাদের পুরো এলপিএস সিস্টেমের যে নেটওয়ার্ক, সেই নেটওয়ার্কের একটা পার্ট হয়ে যাবে। তাহলে এয়ার টার্মিনাল যেহেতু অন্যান্য নেটওয়ার্কের সঙ্গে জাস্ট কপার স্ট্রিপ দিয়ে কানেক্টেড আছে, তাহলে জাস্ট এই মেটাল বডির মাধ্যমে আমাদের অন্যান্য যে সমস্ত এয়ার টার্মিনাল গুলো আছে, যে পুরো নেটওয়ার্ক আছে, নেটওয়ার্কের মাঝখানে এটা ডিস্ট্রিবিউট করে দিবে, আর কোনো সমস্যা নেই। আর যদি আমরা এই মেটাল বডির উপরে সরাসরি যে কোনো ইঞ্জিনের উপরে যদি এই এয়ার টার্মিনালটা ইনস্টল করতে না চাই, তাহলে একটা মিনিমাম ডিস্টেন্স এখানে মেনটেন করতে হবে। সেই মিনিমাম ডিস্টেন্সটা হচ্ছে এখানে ক্যালকুলেট করার জন্য একটি সূত্র দেওয়া আছে। আমরা ডি দ্বারা যেটা মিন করছি সেটা হচ্ছে এয়ার টার্মিনাল এবং অন্য যে কোনো একটা মেটাল বডির মাঝখানে যে মিনিমাম ডিস্টেন্স। তো ডি ইকুয়াল টু দেখতে পাচ্ছি 0.3 মাল্টিপ্লাই আর প্লাস হচ্ছে এইচ ডিভাইড বাই 15n। তো এখানে আর দ্বারা মিন করা হচ্ছে রেজিস্ট্যান্স অফ আর্থ ইলেকট্রোড ইন ওহম। অর্থাৎ এটা তো আমরা বুঝতে পারছি যে আর্থ ইলেকট্রোডটা ইনস্টল করবে, সেই আর্থ ইলেকট্রোডের রেজিস্টিভিটি সেটা অবশ্যই ওহমে থাকবে। আর এইচ হচ্ছে হাইট অফ দ্য বিল্ডিং এর হাইট, আর এন হচ্ছে নাম্বার অফ ডাউন কন্ডাক্টর। তো এগুলো তো সব আমরা অবশ্যই মেজার করতে পারবো। আর্থ ইলেকট্রোডের রেজিস্টিভিটি কিভাবে মেজার করতে হয় সেটা আমরা দেখেছি, আর বিল্ডিং এর হাইট এটা জানা তো কোনো ব্যাপারই না। আর ডাউন ইলেকট্রোড, কতগুলো ডাউন ইলেকট্রোড বা ডাউন কন্ডাক্টর ইউজ করা হয়েছে সেগুলো তো আমরা প্রিভিয়াস আলোচনা করে আসলাম স্লাইডে। তাহলে এই ভ্যালুগুলো এখানে বসিয়ে দিলে যেই ভ্যালুটা আসবে সেটা হচ্ছে ডিস্টেন্স, মিনিমাম সেই পরিমাণ ডিস্টেন্স মেনটেন করতে হবে ইলেকট্রোড এবং যে কোনো মেটাল বডির সঙ্গে। তো এটা হচ্ছে বিএনপিসিতে উল্লেখ করা আছে পেজ নাম্বার 4609 নাম্বার পেজে। আমরা একটু দেখে নেব। আমাদের ক্লাস টাইম শেষ হয়ে গেছে আরো 15 মিনিট আগে, অতিরিক্ত সময় নেওয়ার জন্য আমি দুঃখিত। আশা করছি সবকিছু আমরা টোটালি বুঝতে পেরেছি। তো আমাদের ইন্টার্নশিপ প্রোগ্রামে যারা জয়েন আছেন তাদের জন্য একটি আলাদা এক্সেল শিট আছে।